শামীমের গার্লফ্রেন্ড মিষ্টি আজ সকালে ফোন করে শামীমকে খুব জরুরি দেখা করতে বলেছে। আজ বেচারা শামীমের অনার্স দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার শেষ পরীক্ষা। এই অবস্থায় সে কি করবে ভেবে পাচ্ছে না, কারণ মিষ্টি আছে রংপুরে গ্রামের বাড়িতে, আর শামীম বর্তমানে বগুড়ায় আছে। শামীম বগুড়ায় আজিজুল হক কলেজে পড়াশোনা করে। শামীমের পরীক্ষা শুরু হয় দুপুর 12টার সময়। 2টার মধ্যে শামীম খাতা জমা দিয়ে ওই অবস্থায় ঢাকা থেকে জলঢাকাগামী অনিতা গাড়ি আসতেছিল। সেই গাড়ি কোনো রকম দাঁড় করিয়ে শামীম গাড়িতে ওঠে। বিকাল 3:30টার দিকে শামীম পাগলাপীরে নামে। শামীম গাড়ি থেকে নেমে মিষ্টিকে ফোন করে সে এসেছে। মিষ্টি তাকে বলে আধা ঘন্টা অপেক্ষা করার জন্য। আধা ঘন্টা পর মিষ্টি আসে, কিন্তু মিষ্টির সাথে একটা ছেলেকে শামীম দেখে। ছেলে শামীমের থেকে লম্বা আছে, একটু চিকন, মাথার চুল স্পাইক করা, ফর্সা চেহারা তার। আমাকে এত জরুরি ডাকার কারণ কি? আমার কিছু কথা আছে বলেই তো তোকে ডেকেছি আমি। ওই যে ওইদিকে চল, সেখানে তোর সাথে কথা বলবো। শামীম অবাক হয়ে গেল। মিষ্টি তাকে তুই করে বলতেছে। যে মিষ্টি শামীমকে তুমি ছাড়া ডাকতো না, সেই মিষ্টি কিনা শামীমকে তুই করে বলতেছে। মিষ্টির দেখিয়ে দেওয়া জায়গায় 3জন চলে গেল, মানে মিষ্টির সাথে আসা ছেলেটাও। এবার বলো, কেন ডাকলে আমাকে? দেখ শামীম, তুই আমার খালাতো ভাই হোস, তুই আমাকে পছন্দ করিস সেটাও আমি জানি। মানে কি বলতে চাচ্ছ তুমি? মানেটা সোজা, আর আমি মানেটার উত্তর তোকে দিচ্ছি। দেখ শামীম, তুই আমার জীবন থেকে সরে যা। তুই আমাকে পছন্দ করিস সেটা আমি জানি, কিন্তু তোকে আমি পছন্দ করি না। কি বলতে চাচ্ছ তুমি মিষ্টি? এসবের মানে কি? দেখো মিষ্টি, মজা করা বাদ দাও। কি হয়েছে আমাকে বলো। আজ 3 বছরের সম্পর্ক আমাদের, আজ তুমি এসব কি বলছো? সম্পর্কটা একতরফা ভাবে ছিল, বুঝলি? আর তোর মতো খারাপ ছেলেকে ভালো করার জন্যই আমি এতদিন তোর সাথে প্রেমের নাটক করেছি। কোনটাকে তুমি নাটক বলছো মিষ্টি? আমার হাতে হাত রেখে চলা, আমার চোখে চোখ রেখে কথা বলা, আমাকে হাজারো স্বপ্ন দেখানো, আমার সাথে ঘুরতে যাওয়া, আমার সাথে সম্পর্ক অবস্থায় বাড়িতে ধরা পড়ার পরও সম্পর্ক রাখা, কোনটা নাটক তোমার? ওইসব করেছি মাত্র তোকে ভালো মানুষ করার জন্য, আর কিছু না। খালাতো ভাই হোস আমার, তাছাড়া বাবা মায়ের একটা ছেলে, নেশা করিস, সিগারেট খাস, সেজন্যই একটু একটু তোর সাথে আমি কথা বলেছি। মিষ্টি, ঘন্টার পর ঘন্টা কথা বলাকে একটু একটু কথা বলা বলে না। আর আমি কোনো নেশা করি না। হ্যাঁ, সিগারেট খাই, কিন্তু সেটাও তোমার কারণে। এই, তুই চুপ থাক, কোনো কথা বলবি না। আমার কোনো দোষ দিবি না তুই। তোর সাথে এতদিন যা ছিল সেটা মাত্র অভিনয়। 2018 সালের 6 জানুয়ারি তোমার বাড়িতে ডেকে নিয়ে লিপ কিস করাকে বুঝি অভিনয় বলে? 2018 সালের 28শে মার্চ তোমার বান্ধবীর সামনে প্রাইমারি স্কুলে আমাকে জড়িয়ে ধরে কান্না করাকে কি বুঝি অভিনয় বলে? 2016 সালের 7ই নভেম্বর আমার হাতে হাত রেখে কাঁধে মাথা দিয়ে গাড়িতে ঘুরতে যাওয়াকে অভিনয় বলে বুঝি? তোমার সব পরীক্ষায় আমাকে উপস্থিত চেয়েছিলে, সেটাকে বুঝি অভিনয় বলে? নিজে আমাকে ভালোবেসে গিফট করলে, সেটাকে বুঝি অভিনয় বলে? আমার সাথে ভিন্ন জগৎ ঘুরতে যাওয়াকে বুঝি অভিনয় বলে? রাত জেগে কথা বলাকে বুঝি অভিনয় বলে? আমাকে দেখতে চেয়ে দেখাকে বুঝি অভিনয় বলে? আমি কোথাও বাসে গেলে বমি করি কি না তার খোঁজ খবর নেওয়াকে বুঝি অভিনয় বলে? মিষ্টি, এর মাঝে কোনটাকে অভিনয় বলে? ফোন করে ভালোবাসি ভালোবাসি হাজারো বার বলে কান্না করাকে বুঝি অভিনয় বলে? আরো বলবো মিষ্টি তোমাকে আমি? জাস্ট শাট আপ শামীম, কোনো বাজে কথা বলবি না আমাকে। যদি এসব করে থাকি তাহলে তোকে ভালো করার জন্য করেছি আমি। মিষ্টি, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তোমাকে ভুলতে পারবো না আমি। আর আমি কোনোদিন খারাপ ছিলাম না। আর সিগারেট তো কম বেশি সবাই খায়। দেখো মিষ্টি, কথা দিচ্ছি আর জীবনেও সিগারেট খাবো না আমি। দয়া করে আমাকে ছেড়ে যেও না তুমি। তোর কি আছে রে? আমাকে যে ভালোবাসিস তো বিয়ে করে কোথায় রাখবি আমাকে? নিচে চলিস গরিব বাপের টাকা দিয়ে, কোনো কাজ কাম করিস না, আসছিস প্রেম করতে আমার সাথে? মিষ্টি, আমাকে শুধু আর 3টা বছর সময় দাও, কথা দিচ্ছি। পড়াশোনা শেষ হলে আমি একটা কাজের ব্যবস্থা করব। তাছাড়া এখন একটা কাজের সাথে জড়িত আছি তো আমি। দেখো মিষ্টি, তুমিও পড়াশোনা করতেছো, আমিও করতেছি। এখনো তোমার বড় বোনের বিয়ে হয়নি, তোমাকেও এখন বিয়ে দিবে না। শুধু এই 3টা বছর আমাকে সময় দাও শুধু। তোর মতো ছোট লোকের বাচ্চাকে আমি মিষ্টি খাওয়াতে যাব কোন দুঃখে? এই যে দেখ, আমার ভালোবাসার মানুষ আরিফুল, তোর থেকে দেখতেও সুন্দর, আফ্রিকার কালো বানর তুই। আর দেখ তোর থেকে কত লম্বা সে, নিচে ইনকাম করে চলে, ওর অনেক টাকা আছে, আর তুই হলি রাস্তার ফকির মাত্র। থাকিস নানার বাড়িতে আর বড় বড় কথা বলিস আমাকে। কি এই ছেলেটাকে তুমি ভালোবাসো?
আমি বিশ্বাস করি না। শোন, মাঝে মাঝে বিচি পেতি না, ওটা আমি এই আরিফুলের সাথে কথা বলতাম, আর তোকে বলতাম আপুর সাথে কথা বলতেছি বা কোনো বান্ধবীর সাথে। আরিফুলের সাথে আমার সম্পর্ক আজ 1 বছরের বেশি সময় ধরে। তার মানে আমার সাথে সম্পর্কে থাকা অবস্থায় তুমি এই ছেলেটাকে ভালোবাসতে? আবার বলিস তোর সাথে সম্পর্কের কথা? দেখ শামীম, তোর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। আমার প্রথম ভালোবাসা, ভালো লাগে এবং আমার প্রাণের স্বামী এই আরিফুল। মিষ্টি, প্লিজ আমাকে এভাবে এসব কথা বইলো না। আজ আমার হয়তো কোনো কিছু নাই, একদিন তো হতেও পারে। মিষ্টি সবুরে মেয়া ফলে। আমাকে একটু সময় দাও, দেখবে শক করে ফেলবো আমি। তোর কোনো যোগ্যতা নেই আমার ধারে কাছেও আসার। আর শোন, আজকের পর আমাকে আর ফোন দিবি না বা মেসেজ করবি না। আমি আমার ভালোবাসার মানুষ আরিফুলকে নিয়ে অনেক সুখে আছি। এবার তুই চলে যা, আজ আমরা ঘুরবো, মার্কেট করব। মিষ্টি, তোর পায়ে ধরি, প্লিজ আমাকে ছেড়ে যাস না। আমি তোর মাঝে আমার জীবন দেখি, তুই যা বলবি তাই করব, তাই শুনবো। আমি তোকে ছাড়া বাঁচবো না রে, তোকে ছাড়া থাকতে পারবো না। তুই না বলতি আমি তোর অভ্যাসে পরিণত হয়েছি, আজ আমি বলতেছি তুই আমার অভ্যাস, আমার অস্তিত্ব, আমার জীবন, আমার মরণ তুই। ওইসব তুই আমাকে ভাবতে পারিস, আমি তোকে ভাবি না ওইসব কিছুই। এই আরিফুল, চলো তো, এসব ছোট লোকের বাচ্চার সাথে কথা বলতে গায়ে বাঁধতেছে আমার। মিষ্টি চলে যাচ্ছে। শামীম দৌড়ে গিয়ে আবার মিষ্টির হাত ধরে। মিষ্টি আবার শামীমের হাত তার থেকে ছাড়িয়ে নেয়। মিষ্টি যতবার সামনে এগিয়ে যায়, শামীম ততবার দৌড়ে গিয়ে মিষ্টির হাত ধরে আর মিষ্টি হাত ছাড়িয়ে নেয়। শেষে যখন শামীমের এসব পাগলামি মিষ্টি সহ্য করতে পারছিল না, ঠিক তখনই মিষ্টি ঠাস করে একটা থাপ্পড় শামীমের গালে বসিয়ে দেয়। তবুও শামীম মিষ্টির হাত আবার টেনে ধরে, যাতে সে চলে না যায়। ওই মিষ্টি, নিজে তো বলেছিলে একই বৃদ্ধে দুটি ফুল হব আমরা। নিজে তো বলেছিলে সারা জীবন আমার হাতটা শক্ত করে ধরবে, আর আজ সেই হাত দিয়ে আমাকে থাপ্পড় মারতে পারলে তুমি। এবার যদি আমার হাত ধরিস বা স্পর্শ করিস, তাহলে পায়ের স্যান্ডেল খুলে মারবো তোকে। হাসরের ময়দানে তোমার জন্য অপেক্ষা করব, আর সেদিন যদি দেখা পাই, সেদিনও তোমাকে ক্ষমা করব না আমি। এই চাচা, তোর মতো কত এলো গেল, এই মিষ্টি আজও রয়ে গেল। তোর মতো ছেলেকে ভালো করতে গিয়ে আজ আমার অনেক ক্ষতি করলি আমার মনের মানুষের সামনে তুই। মিষ্টি, এমন করিস না, যার কারণে আমার মন থেকে মেয়েদের প্রতি বিশ্বাস উঠে যায়। দরকার হলে আমাকে আরও মারকাট অপমান কর, তবু দয়া করে ছেড়ে যাস না। আমার জীবনে তুই ছাড়া কেউ নাই রে, এই মনটা শুধু সামান্য ভালোবাসা খুঁজে রে। তোর জীবনে কে থাকুক না থাকুক, মিষ্টি নামে তোর জীবনে আর কেউ নেই, বুঝলি তুই? চলো তো আরিফুল, ছোট লোকের বাচ্চার সাথে কথা বলার কোনো ইচ্ছে করতেছে না। মিষ্টি পা বাড়িয়ে আবার এগিয়ে চলল আরিফুলের হাত ধরে, আর শামীম সেখানে হাঁটু গেড়ে বসে কান্নায় ভেঙে পড়ল। মিষ্টি আরিফুলের সাথে হেসে হেসে কথা বলতে বলতে যাচ্ছে, আর বেচারা শামীম সেখানেই কান্না করতেছে। শামীমের মনে হচ্ছে তার দেহ থেকে বুঝি প্রাণ পাখিটা চলে গেল। এতটা মিষ্টিকে শামীম ভালোবাসে, যা মিষ্টির বান্ধবী, শামীমের বন্ধু, ওদের এলাকাবাসী সবাই জানতো। শামীম নিজের ভালোবাসার অঙ্ক আজ কোনোভাবেই মিলাতে পারতেছে না। ইস, এই মুহূর্তে মিষ্টি যদি এসে বলতো, শামীম আমি যা বলছি সব মিথ্যা, কিন্তু না, মিষ্টি তার মতো করে এগিয়ে যাচ্ছে। প্রায় সন্ধ্যা পর্যন্ত শামীম সেখানেই বসে ওভাবেই কান্না করেছে। আজ শামীমের পাশে কেউ নেই। মাগরিবের আজানের পর শামীম সেখান থেকে উঠে তার এলাকার ছোট ভাই বন্ধু বলেন রিপন আর কাজলকে ফোন করলো। কি বন্ধু, কি খবর? পরীক্ষা কেমন হলো তোর? বাড়ি কবে আসবি? বন্ধু, আমার সব শেষ রে। মিষ্টি আমাকে ছেড়ে অন্য কারো হাত ধরেছে। কি বলিস? কি হয়েছে তোর? এভাবে কান্না করতেছিস কেন তুই? শামীম ধীরে ধীরে সব কথা রিপন আর কাজলকে বলে দিল। বন্ধু, এখন তুই বাড়ি চলে আয়। মিষ্টি যদি তোকে বলতে পারে, তুইও পারবি। আমি কোনোদিন মিষ্টিকে বলতে পারবো না রে ভাই। আমার জীবনে সে প্রথম, আমার প্রথম ভালোবাসা, আমার নিঃশ্বাস ছেড়ে বন্ধু। বুঝি রে ভাই, প্রথম ভালোবাসা কেউ কখনো ভুলতে পারে না। এখন আর ওখানে একা থাকিস না, চলে আয় তুই। শামীম ফোন কেটে দিয়ে তার খুব কাছের বান্ধবী বোন মিমিকে ফোন করে সব বলল। মিমিও শামীমের কথা শুনে কেঁদে ফেলল। মিমি ভাবতে পারতেছে না মিষ্টি এমন কিছু করতে পারে শামীমের সাথে। একে একে শামীম তার কাছের বন্ধু বান্ধবী জাফর, আজানুর, সোহাগ, ইতি, মাধবীকে ফোন করে বলে দিল। সবাই কম বেশি শামীমকে ফোনে সান্ত্বনা দিল, কিন্তু বাস্তবে শামীমের পাশে কেউ নেই। শামীম বাড়ি ফিরে এলো। হঠাৎ শামীমকে বাড়িতে দেখে ওর বাবা মা খুব অবাক হলো। শামীমের মা এগিয়ে গেল শামীমের কাছে। কি রে বাবা, তুই না কালকে আসতে চাইলি, আজ আসলি যে? তোর কি শরীর খারাপ?
আব্বা তোর মুখ কেমন শুকিয়ে গেছে কেন? চোখে কুটে ফুলা ফুলা লাগতেছে আব্বা। আব্বা মিষ্টি আমার সাথে সম্পর্ক শেষ করে দিয়েছে। আমি নাকি ছোট লোকের বাচ্চা, আমার নাকি কোনো যোগ্যতা নাই। শামীম একটু এগিয়ে গিয়ে ওর বাবা মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকলো। শামীমের চোখের পানি ওর বাবা সেই ছোট্ট থেকে সহ্য করতে পারে না। অনেক কষ্ট করে শামীমকে বড় করেছে, ছোট ছোট সব আবদার পূরণ করে দিয়েছে। আল্লাহ, আমার ছেলেটার সাথে কি সবসময় খারাপ কিছু হওয়া লাগে? আমার ছেলেটার জীবনে আমি আর ওর মা ছাড়া কেউ নেই। বাবা কাঁদিস না তুই, হালে সব ঠিক করে দেবা। যা হাত মুখ ধুয়ে আয়, আজ আমি আর তোর বাপ তোকে খাইয়ে দেব। শামীম বাড়ি আসার পরের দিন এলাকায় শুনতে পারে তার ব্রেকআপ হওয়ার কথা সবাই জেনে গেছে। শামীম মিষ্টিকে ভুলে থাকার জন্য নেশার জগতে পা বাড়ালো। এটা শুধু শামীমের খুব কাছে। বন্ধুগুলো প্রথমে জানতে পারলো, এরপর এলাকার কিছু মানুষ, শেষে শামীমের বাবা মা। এই মিষ্টির কারণে শামীমের পড়াশোনা নষ্ট হয়ে গেল। ধীরে ধীরে শামীম আবার আগের মতো হয়ে যায়, আর নেশা করে না, ভালো মতো চলাফেরা করে, কিন্তু কোনো কাজ করে না সে। 2 বছর পর শামীম শুনতে পেল মিষ্টি সেই আরিফুল নামের ছেলেটাকে বিয়ে করেছে। এভাবে আরও 2টা বছর চলে যায়। একদিন শামীমের বাবা মা খেতে বসে শামীমকে একটা কথা বলে। বাবা স্বামী, যদি রাগ না করিস তোকে একটা কথা বলি। কি কথা মা, বলো তুমি। রাগ করবো কেন? না মানে এভাবে আর কতদিন বসে থাকবি? এবার একটু কাজ কর না বাবা। মা, টাকা ছাড়া চাকরি হয় না। আর আমাকে তো লেখাপড়াই শেখালে, আব্বার মতো যদি কৃষি কাজ করা শেখাতে তাহলে হয়তো কাজ করতাম। যদি তোর চাকরির জন্য একজন টাকা দেয় বা কেউ যদি তোকে চাকরি নিয়ে দেয়। কি কথা মা, সরাসরি বলো তো। না মানে তোর বান্ধবী মিমির বাবা একটা প্রস্তাব নিয়ে এসেছে তোর জন্য। একজন বড় লোকের ছোট মেয়ে আছে, তার সাথে তোকে বিয়ে দেবে, আর তোকে একটা ভালো চাকরি নিয়ে দেবে। বুঝলাম। তা কার এমন টাকা পড়লো তাদের আদরের মেয়েকে আমার মতো বেকারের হাতে তুলে দিবে? আসলে ওই লোকের কোনো ছেলে নাই, তাই তোর সাথে বিয়ে দিয়ে গড় জামাই রাখতে চায়। যখন চাকরি করে টাকা পাবি তখন সেই টাকা জমিয়ে জমি কিনে বাড়ি করিস, তখন আবারও আমরা একসাথে থাকবো। মা, তাই বলে ঘর জামাই থাকতে পারবো না আমি। আর না করিস না বাবা, আমরা তো তোকে চাকরি নিয়ে দিতেও পারবো না। তুই রাজি হয়ে যা, দেখবি 1 বছর পর আমাদের কাছে আবার আসবি। আর মেয়ে মানুষ বিয়ের পর বাবার বাড়িতে কখনো থাকতে চায় না, এমনি চলে আসবে। তোমাদের যা ভালো মনে হয় তাই করো, আমার কোনো আপত্তি নাই। কারণ বাবা মা কোনোদিন সন্তানের খারাপ চায় না। আমি তোমাদের কথায় রাজি আছি। যাই হোক, অবশেষে শামীম রাজি হলো। বিয়ের আগে শামীমের চাকরি দিল সেই মেয়ের বাবা। চাকরি হবার 1 মাস পর সেই মেয়ের সাথে শামীমের বিয়ে হলো। কিন্তু বিপত্তি ঘটল বাসর ঘরে। শামীমের বাবার স্বপ্ন ছিল বিয়েটা ধুমধামে করার, এলাকার সব মানুষকে দাওয়াত করার, কিন্তু তা হয়নি। এ কারণ হলো কনে চায়নি ওইসব গরিব ছোট লোক তাদের বিয়েতে আসুক। আর বিয়েটা হয়েছে কনের বাড়িতে, আর বাসর সেটাও নাকি কনের বাড়িতে হবে। শামীম সব কাজ সেরে বাসর ঘরের দিকে পা বাড়ালো। বাসর ঘরে ঢুকে শামীম অনেকটা অবাক হয়ে গেল, কারণ কনে বিয়ের পোশাক না পরে জিন্স আর টপস পরে আছে, সেই সাথে তার হাতে সিগারেট, তাও দামি ব্র্যান্ডের। অমন হয়ে দেখার কিছু নেই, যখন আমি 10ম শ্রেণীতে পড়ি তখন থেকে সিগারেট আর জিন্স পরি। শামীম কনের কথা শুনে 2 হাত মুখ করে চোখ ভালো করে কসলালো, আর 2 হাতের আঙ্গুল দিয়ে কানে ওই তুই কি কানা নাকি কানেও কম শুনিস? যা বললাম সব সত্যি, আর এসব আমি আমার রুমে লুকিয়ে খাই। শোন, এই কথা যেন ঘরের বাইরে না যায়, বুঝলি তুই? এতক্ষণ তো কনের পোশাক আর সিগারেট হাতে দেখে শামীম অবাক হয়ে গিয়েছিল, কিন্তু যখন নিজের বরকে নতুন বউ তুই করে বলে তখন কি অবস্থা হয় একবার ভেবে দেখুন। শোন, এই রুমে যা যা দেখতেছিস সব আমার পছন্দের, আর তুই এসব জিনিসে কখনো হাত দিবি না। শামীম শুধু মাথা নেড়ে হ্যাঁ বোধক সম্মতি দিল। কি রে, তুই বোকা নাকি? কোনো কথা বলতেছিস না যে তুই? না মানে আজ তো আমাদের বাসরাতে কি এসব বলবে আমাকে? নাকি ওই খাটের কোণে বসে বসে থাকবে, আমি গিয়ে তোমার ঘুমটা উঠাবো আর তুমি লজ্জা মাখা চোখে আমার দিকে তাকাবে? কনে এবার উচ্চস্বরে হাসতে থাকলো। সিগারেট টানতে টানতে সে আবার শামীমের কাছে চলে আসলো। শোন, তোকে আমার বাবা আমার জন্য কিনে এনেছে। মানে কি বলতেছো এসব তুমি? তোকে শুরু থেকে বলি আমি, তোর বাবা মা তোকে পড়াশোনা করাতে গিয়ে তোর হাত খরচ দিতে গিয়ে অনেক ঋণের মাঝে পড়ে গেছে, যেটা তুই নিজেও জানতিস না। তোর মতো এত বড় ছেলে, তাদের ঘরে পড়ে পড়ে খাস, কোনো কাজকাম করিস না, এদিকে তোর বাপ মায়ের ঋণ বাড়তে থাকে। আমার আব্বা মা কখনো ঋণ করতে পারে না। তোর জন্য
তোর বাপ মা প্রায় 2 লক্ষ টাকা ঋণ করেছে। জানিসই তো তোর বাপ অন্যের জমিতে কৃষিকাজ করে, আর তোর বাপের তো প্রতিদিন কাজ থাকে না। তাহলে একবার ভাব তোর বাপ কি করে সংসার চালায়, তোর হাত খরচ চালায়। আমাকে বিক্রি করেছে মানে কি? মানেটা তো বলতেছি, সেটা শোন। আমার আব্বু আম্মু আমার বিয়ে দেবে বলে উঠা পড়ে লেগেছে, আর আমি একটা বড় লোকের ছেলের সাথে প্রেম করি। সে তার বাবার ব্যবসার কাছে বর্তমানে সিঙ্গাপুরে আছে, তাই বান্ধবীদের বুদ্ধি মতো তোকে বিয়ে করেছি। বান্ধবীর বুদ্ধি আমাকে বিক্রি করেছে, এর কোনো কিছুই তো বুঝলাম না আমি। আরে এত হাইপার হচ্ছিস কেন? বলতেছি তো, বান্ধবীরা বলেছে কোনো ছোট করে ছেলেকে বিয়ে কর, তাহলে দেখবি সে তোর সব কাজ করে দিবে, তোর অনেক চাহিদা সে মেটাবে, আর তোর দেহরক্ষের কাজও সে করে ফেলবে। এদিকে আমি আব্বুকে বললাম বিয়ে করলে কোনো ছোট করে ছেলেকে বিয়ে করব, আর আমার আব্বু আমার কথা মতো তোর মতো ছোট লোককে খুঁজে বের করলো, তোর বাপের সব ঋণ পরিশোধ করলো, সাথে তোর বাপ তোকে আমার কাছে বিক্রি করে দিল, তোকে চাকরি নিয়ে দিল আব্বু, যাতে আমাদের স্ট্যাটাসের সাথে একটু মিশতে পারিস। না, এ আমি বিশ্বাস করি না, এসব হতে পারে না আমার সাথে। বিশ্বাস না করার কিছু নাই, এটা যে কাগজ আছে সেটার প্রমাণ। তবে হ্যাঁ, তোর বাপ মা জানে না তারা কিসের কাগজে আঙুলের ছাপ দিয়েছে। এটা হলো সেই কাগজ যেটাতে উল্লেখ আছে আমার সব কাজ, আমার সকল চাহিদা তুই পূরণ করে দিবি, আর যদি তা না করতে পারিস তাহলে নগদ 15 লক্ষ টাকা আর দিনমোহরে সব টাকা উপস্থিত পরিশোধ করতে হবে। তবে এটা আমার আপু আম্মুও জানে না, আর এসব করতে না পারলে তুই আর তোর বাপ মাকে জেলে যেতে হবে, তাও 5 বছরের জন্য। আমি তোমার কি ক্ষতি করেছি যার জন্য আমাকে আর আমার নিরীহ বাবা মাকে জড়ালে? আরে তুই কিছু করিস নাই তো, তোকে শুধু একটা বছর স্বামীর অভিনয় করতে হবে আমার আব্বু আম্মুর সামনে, তারপর আমি নিজে তোকে ডিভোর্স দিয়ে দেবো। আর হ্যাঁ, এসব কথা যেন তোর আর আমার মাঝেই থাকে। এসব কথা যদি কোনো কাকপক্ষীও জানে তাহলে তোর বাপ মা তুই জেলে যাবি 5 বছরের জন্যে। যেখানে তোমার সাথে কোনো অন্যায় করলাম না, যেখানে তোমার কোনো ক্ষতি করলাম না, সেখানে তুমি কেমন করে এসব আমার সাথে করতে পারো? তুই একটু অলস, আবার কথা বলিস স্মার্ট ভাবে। সব থেকে বড় কথা, তোর অভাবটাকে কাজে লাগিয়েছি আমি। তাছাড়া কোনো কাজ বা চাকরি করিস না, বেকার তুই। এই সুযোগগুলো কাজে লাগিয়েছি। ওইদিকে তাকা, আমার পরিবারের লোকের সামনে তুমি করে বলবি, বাদ বাকি সবাই আপনি করে বলবি। সেসব আর বলতে হবে না, এসব জিনিস কমন, সবাই জানে। আর নিশ্চয়ই বলবেন আমার খাটে না, ওই সোফাতে ঘুমিয়ে পড়। জি না, তোর মতো ছোট লোকের সাথে এক ঘরে রাত কাটাবো না আমি। ওই ব্যালকনি দেখছিস না, ওখানে তুই ঘুমাবি। তবে আমার ব্যবহার করা কোনো জিনিস তোর সাথে নিয়ে যেতে পারবি না। ঠিক আছে, তাই হবে। একটা বছর তো, কষ্ট সহ্য করে নিব আমি। আর হ্যাঁ, জীবনে বাসর করা স্বপ্ন দেখিস না। তোর মতো ছেলেরা এসব বাসর ছাড়ার কিছুই ভাবতে পারে না। এখন থেকে মনে রাখবি, তুই আমার কেনা গোলাম, স্বামী না। এবার যা, চোখের সামনে থেকে সর। শামীম যেই না পা বাড়াবে ব্যালকনির দিকে, অমনি আবার ওই, তোর নামটা তো বলে গেলি না? জি, আমার নাম মোহাম্মদ শামীম মিয়া। বুঝছি, আর বলতে হবে না তোর। এবার যা ব্যালকনিতে। শামীম আর কোনো কথা না বলে ব্যালকনিতে চলে গেল। কি বা বলবে সে, কি বা করার আছে তার? শামীম সাথে না আছে কোনো লেপ, কম্বল, খাতা, না আছে মাথায় দেওয়ার মতো বালিশ, না আছে নিচে বিছানার মতো কোনো কিছু। শামীমের গায়ে এখনও শেরওয়ানি আছে, আর ভিতরে স্যান্ডো গেঞ্জি। এই কনকনে শীতের মাঝে শামীম ব্যালকনির গিলিল ধরে দাঁড়িয়ে আছে। ভাগ্যিস এখানে কোনো লাইটের আলো নেই, তাহলে নিশ্চয়ই কেউ না কেউ দেখে ফেলতো শামীমকে। আল্লাহ, কি এমন অপরাধ করেছি তোমার কাছে যার কারণে আমাকে এভাবে তিলে তিলে কষ্ট দিতেছো? আমার আব্বা মা বা কি অপরাধ করেছে যার কারণে তাদের সরলতার সুযোগ সবাই নাই? ওনারা তো চেয়েছে আমি কাজ করি, তাদের দেখাশোনা করি, কিন্তু এখন তো নিজেকে অন্যের জন্য গাধার মতো খাটতে হবে। আমার জীবনে কি সুখ আসবে না কোনোদিন? আল্লাহ। আকাশের দিকে তাকিয়ে কেঁদে কেঁদে কথাগুলো বলল শামীম। একে তো বাতাস, তার উপর খুব ঠান্ডা পড়েছে। এই অবস্থায় বেচারা শামীম বা কি করবে? কত মানুষ তো স্বপ্ন দেখে নিজের মনের মানুষের সাথে বিয়ে হবে, বাচ্চা হবে, সংসার করবে নিজের বাড়িতে, কিন্তু আমার বেলায় কি করলে? ভালোবাসার মানুষটাকে কেড়ে নিলে, তারপর একজনের সাথে বিয়ে দিলে, আর সে এখন কি সব বলল তা কি শোনো নাই? আচ্ছা আল্লাহ, গরিবদের কি সম্মান বলতে কিছু থাকে না? গরিবরা কি কারো ভালোবাসা পেতে পারে না? এই জগৎ, এই যাদের ধন সম্পদ, টাকা পয়সা আছে, শুধু তারাই ভালোবাসা সম্মান পাবে। আমাদের মতো গরিবরা কি স্বপ্ন দেখতে পারে না?
পাশেই একটা ইজি চেয়ার ছিল, সম্ভবত এটা সেই মিটার। তাই শামীম ইজি চেয়ারে না বসে ফ্লোরে বসে দেওয়ালে গা এলিয়ে দিল, আর দু হাঁটু উঁচু করে হাত দুটো সেখানে রেখে মাথাটা তার উপরে রাখলো। আজ আর শামীমের কোনো ঘুম হবে না। কেমন করে সে ঘুমাবে? না আছে শুয়ে থাকার মতো কিছু, না আছে মাথায় দেওয়ার মতো কিছু, তার উপর আবার ওই মেয়েটার বলা কথাগুলো। হ্যাঁ, শামীম পারত জোর করে তার অধিকার আদায় করে নিতে, কিন্তু ওর যে হাত পা বাঁধা। মেয়েটা যে আগে সব কিছু তৈরি করে রেখেছে। তাছাড়া মেয়েদেরকে এখন শামীম ভয় করে, যদি সেও মিষ্টির মতো পাল্টি খায় তখন কি করবে শামীম? সামনে পিছনে ভেবে শামীম আর কোনো কিছু করে নাই। কোনো রকম রাতটা শীতের মাঝেই কাটিয়ে দেয়। সকালে ঘুম থেকে উঠে শামীম রুমের ভিতরে যায়, গিয়ে দেখে মেয়েটা খুব সুন্দর করে আরামের ঘুম পাড়তেছে, আর তাকে এই অবস্থায় দেখতে অনেক সুন্দর লাগতেছে। শামীম তাকে কোনো কথা না বলে বাথরুমে ঢুকে ফ্রেশ হলো। ফ্রেশ হয়ে এসে শামীম মেয়েটাকে ডাকলো, কিন্তু শুনলো না। যখন গায়ে হাত দিল, অমনি জেগে উঠে শামীমের গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। ওই ছোট লোক, কোন সাহসে তুই আমার শরীরে হাত দিয়েছিস? তোকে কাল রাতে মানা করি নাই আমার কোনো কিছুতে হাত দিবি না তুই? না মানে আমি আপনার গায়ে হাত দিতে চাইনি। ঘুম থেকে উঠতেছিলেন না, অনেকবার ডেকেছি, তাই বাধ্য হয়ে আপনার গায়ে হাত দিয়ে ডেকেছি আমি। তুই আমাকে এত সকালে ডাক দিলে কেন? জানিস না আমি কাল অনেক রাত পর্যন্ত আমার ওর সাথে কথা বলেছি, আর আমি এমনিতেও 9টা ছাড়া উঠি না ঘুম থেকে। দেখেন, এখন আপনি নববধূ আর আপনাদের কাজের মেয়েটা ডেকে গেছে, তাই আমি ডেকেছি। এবার থেকে তুই আমাকে ডাক দিবি না। আমার যখন ঘুম ভাঙবে তখন উঠবো। আর হ্যাঁ, ব্যালকনি থেকে আসার পর মাথা নিচু করে রুমে ঢুকে বের হবি। একবার আমার দিকে তাকাবি না তুই, বলে দিলাম। যা নিচে তুই, আমি আসছি। আর নিচে কে কাজের মেয়েটাকে রুমে পাঠিয়ে দে। শামীম আর কোনো কথা বলল না, মাথা নিচু করে মন খারাপ করে রুম থেকে বের হলো। এই নিয়ে দ্বিতীয়বার কোনো মেয়ের হাতে মার খেলো শামীম। এর আগে শামীমের ভালোবাসার মানুষ মিষ্টি থাপ্পড় মেরেছিল, আর আজ তার বিয়ে করা বউ মারলো। নিচে গিয়ে কাজের মেয়েটাকে উপরে যেতে বলল শামীম। নিচে গিয়ে দেখে বসার রুমে অনেক মানুষ। আসো বাবাজি, আসো, বসো তুমি। এনারা হলো আমার বড় মেয়ে শ্রাবণী, তার জামাই ছেলে মেয়ে। ইনি হলো আমার বড় ভাই, তার ছেলে মেয়ে বউ জামাই। এনারা হলো আমার ছোট ভাই আর বোন, তাদের পরিবার। এরা হলো তোমার ফুফি শাশুড়ি, তার স্বামী, ছেলে মেয়ে, জামাই বউ। এরা তোমার চাচা শ্বশুর শাশুড়ি, আমাদের দূরের আত্মীয় স্বজন। শালার বেটা 14 গোষ্ঠীকে বিয়েতে দাওয়াত করেছে, আর আমার আব্বা মা কাল বিয়েতে উপস্থিত ছিল আর কালকেই চলে গেছে। আমার কোনো আত্মীয় বন্ধু কাউকে দাওয়াত করতে দেয়নি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কি গল্প করতেছেন? হ্যাঁ বাবাজি, সবাই আজ অনেকদিন পর একসাথে হলাম, তাই একটু কথা বলতেছি। আর তোমার শ্বশুরও সময় পায় না কাউকে সময় দিতে, তাই আমি সবাইকে অনুর বিয়ের জন্য আসতে বলেছি। শামীম মনে মনে বলল, এই অনুটা আবার কে? এই যে অনুর মা। এখানে কি এইভাবেই বসে থাকবে, নাকি সবার জন্য নাস্তা পানির ব্যবস্থাও করে দিবে? আরে বাবা, সব তো তোরই করাই আছে। অনু আর জামাইয়ের জন্য তো অপেক্ষা করতেছিলাম। তার জামাই বাবা অনু কোথায়? এতক্ষণ লাগে আসতে? শামীম এখন কি উত্তর দিবে? এই অনুকে তো বেচারা শামীম চিনে না, তাই ফ্যাল করে শ্বশুরের দিকে তাকিয়ে আছে শামীম। ওই তো অনু মামুনি এসে গেছে। বুঝলেন ভাইজান, শামীম বাবাজির সাথে অনুমাকে বেশ ভালোই মানিয়েছে, তাই না ভাবি? হ্যাঁ আখির মা, ঠিক বলেছিস তুই। শামীম এবার বুঝতে পারলো যার সাথে শামীমের কোরবানি হয়েছে সে হলো অনু। শামীম মনে মনে বলল, শালীর নামটা কত সুন্দর, আর শালীর যে অহংকার, নামের সাথে শরীর আর অহংকারের কোনো মিল নাই। অনু আসার সাথে সাথে সবাই বড় ডাইনিং টেবিলে খেতে বসলো। অনুর বাবা অনুকে আর শামীমকে পাশাপাশি চেয়ারে বসতে বলল। অনু বাধ্য মেয়ের মতো শামীমের পাশে বসলো। অনু এখন বাঙালি মেয়ের মতো শাড়ি পরেছে। শামীম ভেবে পাচ্ছে না, একটু আগেই তো গায়ে শার্ট আর শর্ট প্যান্ট ছিল, সে কেমনে শাড়ি পরলো। পাশ থেকে অনুর খালা বলল, দুলাভাই, বলছিলাম কি, কালকে তো ওদের বিয়েতে তেমন কিছুই হলো না, তাই আপনার অনুমতি চাচ্ছি। আজ দুজন তো পাশাপাশি বসে খাবার খাচ্ছে, তাই দুজনকে খাইয়ে দিলে ওদের দাম্পত্য জীবন সুখের হবে। এটা তো সমাজের একটা রীতি। আরে এতে আমার অনুমতি নেওয়ার কি আছে? আমার খাওয়া শেষ, আমি বরং একটু টিভিতে সংবাদ দেখি। তোমাদের যা যা করার তোমরা করতে পারো। শামীমের শ্বশুর ওখানে তাকালো না। একটা লজ্জা বলতে তো জিনিস আছে, যেটা তার শালীর মাঝে না থাকতে পারে।
তার মাঝে তো আছে। এদিকে অনুর মামি, ফুপু, খালা সবাই জোর করতেছে শামীমকে খাইয়ে দেওয়ার জন্য। অনুও বুঝতে পারলো এছাড়া কোনো উপায় নেই, কারণ দুজনের খাবার এক প্লেটে। অনু শামীমকে খাইয়ে দিতেছে, শামীম অনুকে খাইয়ে দিতেছে। আর এসব অনুর মামাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন ক্যামেরা বন্দি করতেছে। দ্রুত খাওয়া শেষ করে অনু ওর রুমে চলে গেল, আর সবাই সোফায় বসে টিভি দেখতে লাগলো। ছোট শালিগুলো আর শালারা শামীমকে ঘিরে ধরলো একটু দূরে। শামীম ওদের সাথে বসে পড়লো, আর সবাই শামীমকে নানা রকম কথা জিজ্ঞেস করতে থাকলো। এমন এমন কথা বলতেছে যার উত্তর দিতে শামীম লজ্জা পাচ্ছে। শালা শালিদের প্রশ্ন শুনে শামীম লজ্জা পাচ্ছে, কি করবে ভেবে পাচ্ছে না সে। দূর থেকে ভাবিগুলো ওদেরকে ইশারায় শামীমকে কি যেন বলতে বলল। ওরা সবাই ইশারা বুঝলেও শামীম বুঝতে পারলো না। ওরা যে যার মতো প্রশ্ন শুরু করেছে বাসর রাত নিয়ে। শামীম কি বলবে ভেবে পাচ্ছে না। শামীম বসার রুমে আর বসে না থেকে অনু রুমে চলে গেল। রুমে গিয়ে দেখে অনু নাই, তাই শামীম একটু বাথরুমে ঢুকলো। বাথরুমে ঢুকে দেখে অনু গলায় আঙ্গুল ঢুকিয়ে বমি করতেছে। অনু শামীমকে হঠাৎ বাথরুমে দেখে বমি করা শেষে শামীমের সামনে এসে ঠাস করে একটা থাপ্পড় দিল। এই ছোট লোক, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নাই নাকি? বাথরুমে কে আছে নাই নক করে ঢুকবে না? দেখেন, বাথরুমে ঢুকলে যে বাথরুমের দরজা লক করতে হয় সেটা জানেন না? রুম যখন আমার, বাথরুমটাও তেমন আমার। আমার রুমে, আমার বাথরুমে আমি দরজা লক করবো কিনা সেটা কি তোর কাছ থেকে শিখতে হবে আমার? দুঃখিত, ভুলে গিয়েছিলাম আমি। কিন্তু হঠাৎ আপনার কি হলো, যার কারণে গলায় আঙুল ঢুকিয়ে বমি করতেছেন? কি মনে করেছিস তুই তোর হাতে আমি খাবারকে হজম করবো নাকি? তোর মতো ছোট লোক আমাকে খাইয়ে দিয়েছে এটা ভাবতে আমার বমি আসে। আর আমি কিনা তোর হাতে তুলে দেওয়া খাবার আমার পেটে রাখবো? শুনেন মিসেস অনু, এত অহংকার ভালো না। মেয়ে মানুষ কাচের মতো, একবার ভেঙে গেলে জোড়া লাগাতে পারবেন না। আজ হয়তো ছোট লোক আছি, একদিন না একদিন তো আমি আপনার চেয়ে বড় হতে পারি। তোর মতো ছোট লোক এসব স্বপ্ন জেগে জেগে দেখে, বাস্তবে তার রূপান্তর হয় না। মাথার উপরে সৃষ্টিকর্তা আছে মিসেস অনু। ওই কিসের মিসেস রে? আমাকে মিস অনু না হলে ম্যাডাম বলে ডাকবি, বুঝলি তুই? যা বলবেন তাই তো করতে হবে, সমস্যা নাই কোনো। এবার রুম থেকে বের হয়ে যা, আমি শাড়ি পাল্টাবো। আর এখনো ভার্সিটি যাব আমি। কালকে বিয়ে হলো আর আজকে আপনি ভার্সিটি যাবেন? বিয়েটা আমার মনের মানুষ অয়নের সাথে হলে হয়তো এরকম ভার্সিটি যেতাম না। আর তোর সাথে তো আমার বিয়ে হয়নি, হয়েছে মাত্র একটা কাগজে কলমে সই মাত্র, যা 1 বছরের জন্য, বুঝলি তুই? শামীম আর কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে আবার বসার রুমে চলে আসলো। অনু আজও জিন্স, শর্ট জামা, জুতা পরে কাঁধে ব্যাগ ঝুলিয়ে নিয়ে আসলো। অনুকে এরকম দেখে সবাই অবাক হলো। আর সকাল সকাল অনু বা কোথায় যাচ্ছে? অনুর বাবা বলল, কি অনুমামনি, এত সকালে এইভাবে ঘাড়ে ব্যাগ নিয়ে কোথায় যাও? বাপি, ভার্সিটি যাচ্ছি, আজ ইম্পর্টেন্ট ক্লাস আছে আমার। কালকে বিয়ে হলো তোদের, দুজনে কোথাও ঘুরতে যাবি, বের হবি, তা না ভার্সিটি যাচ্ছিস মানে? বাপি, তোমার জামাই জোর করলো আমাকে ভার্সিটি যাওয়ার জন্য, আমি যেতে চাইনি। সে নিজেই বলতেছে বিয়ে হয়েছে, এখন তো সারা জীবন একসাথেই থাকবোই, তাই বলে কি নিচের লক্ষ্যে পৌঁছাবে না তুমি? আরে জমাই বলেছে বলেই তোমাকে ভার্সিটি যেতে হবে নাকি? তাছাড়া এখন তোমার বিয়ে হয়েছে, আর এসব কি পোশাক পরেছো? বাপি, তোমার জামাই তো বললো আমাকে বিয়ে করেছে বলে কি নিজের স্বাধীনতা হারাবে, তা হবে না। তোমার মন যাচ্ছে তাই করো, যেভাবে আগে চলাচল করতে, খেতে, ঘুরতে যেতে, বন্ধু বান্ধবীর সাথে আড্ডা দিতে, ঠিক সেইভাবে এখন থেকে চলবে। আর বলে কি যেন, সে নাকি আমার সব রকম চাহিদা পূরণ করবে, আমার সুখে দুঃখে বিপদে পাশে থাকবে। বাবা শামীম, সত্যি এই কথা বলেছো আমার মেয়েকে? বলেছো নাকি? শামীম এবার কি করবে ভেবে পাচ্ছে না। একবার অনুর বাবার দিকে, একবার অনুর সব আত্মীয় স্বজনের দিকে, একবার অনুর দিকে তাকাচ্ছে। শামীম যখন অনুর দিকে তাকালো, অনুর রাগি চোখে শামীমকে বোঝালো হ্যাঁ বোধক উত্তরটা দিতে। শামীম বারবার অনুর দিকে দেখতেছে, একটা মেয়ে কেমন করে এত রং বদলাতে পারে। অনুর বাবা আবার বলল, কি হলো শামীম, বলছো না কেন? আর এইভাবে সবার দিকে তাকিয়ে আছো কেন তুমি? হ্যাঁ, আমি বলেছি অনুকে, আর অনু যখন পড়তে চাই সেখানে আমি বাধা দিব কেন? ঠিক আছে অনু, যাও, কিন্তু ভার্সিটি ক্লাস শেষ করেই বাসায় ফিরে আসবে। তোমাদের দুজনের সাথে আমার কিছু কথা আছে। অনু দৌড়ে গিয়ে ওর আব্বুকে জড়িয়ে ধরে গালে একটা চুমু দিল। আমার লক্ষ্যে বাপি, আসি।
এবার সময় মতো চলে আসবো। অনু শামীমের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বাসা থেকে বের হলো। অনুর বোনগুলো শামীমকে সাথে নিয়ে বাসার সাইডে ছোট বাগানে গেল। অনুর এক বোন বলল, আচ্ছা দুলা ভাই, আপনি কি সত্যি অনু আপুকে ভার্সিটি যাওয়ার কথা বলেছেন? কেন বলবো না? দুলা ভাই, আপনার গাল প্রমাণ করে দিতেছে আপনি মিথ্যে কথা বলতেছেন। মানে গাল কেমন করে আবার প্রমাণ দেয়? দুলা ভাই, আপনার গালে হাতের 4 আঙুল স্পষ্ট দেখা যাচ্ছে। আপনি যখন আমাদের সাথে ছিলেন তখন আপনার গালে কোনো দাগ ছিল না, কিন্তু যখন রুম থেকে বের হলেন ঠিক তখনই আপনার গালে থাপ্পড়ের চিহ্ন ভেসে উঠেছে। দুলা ভাই, অনু আপু যতটা ভালো মনের তার থেকেও তার মনটা অন্যরকম, আমরা সবাই বুঝতে পেরেছি। দুলা ভাই, এটা অনু আপুর কাজ, তাই না? আর এটাও শিওর হলাম আপু আপনাকে এখনো মেনে নেয়নি। আরে না, তোমার আপু কেন থাপ্পড় মারতে যাবে? গালে কি যেন পড়েছিল, তাই আমি নিজেই মেরেছি। দুলা ভাই, মিথ্যা বলতে হবে না, আমরা সবাই অনু আপুকে চিনি। আপু খুব জেদি, খুব অহংকার তার। একবার যেটা চাইবে সেটা আপুকে এনে দিতেই হবে। আর আপু গরিব মানুষকে একদম পছন্দ করে না। আমি এবার উঠি এখান থেকে, তোমরা সবাই আড্ডা দাও কেমন? দুলা ভাই, খালুকে আপনি সবটা জানাতে পারেন, আর আপনি না পারলে আমরা বলি। না না, এই কাজ কেউ করবে না তোমরা। আমিও দেখবো তোমার আপুর অহংকারের শেষ কোথায়। আমি নিজেই তার মনে ভালোবাসার সৃষ্টি করতে চাই। আমি চাই সে আমাকে নিজে থেকে বুঝুক। কারো সাহায্য বা কারো করুণা চাই না আমি। আর আমি আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে তার মন জয় করবো ইনশাল্লাহ। শামীম আর কোনো কথা না বলে সেখান থেকে রুমে চলে গেল। এই বাড়িতে এত লোক থাকার পরও কেন জানি শামীমের খুব একা মনে হচ্ছে। কেন জানি শামীমের মনটা টিকতেছে না। শামীম ব্যালকনিতে গিয়ে মোবাইল বের করে ওর বাবার ফোনে কল করলো। আব্বা কেমন আছো? মা কেমন আছে? আমরা সবাই ভালো আছি বাবা। তুই কেমন আছিস? গরু খেয়েছিস? হ্যাঁ আব্বা, খেয়েছি। তোমরা খেয়েছো? হ্যাঁ খেয়েছি। তা বৌমা কোথায়? কবে আসবি তোরা বাড়িতে? আব্বা, তোমরা কি অনুর বাবার কাছ থেকে টাকা নিয়ে ঋণ পরিশোধ করেছো কোনো? হ্যাঁ বাবা, কেন, কি হয়েছে? শামীম ওর জীবনের সব থেকে কাছের বন্ধু মনে করে তার আব্বা মাকে। তা শামীম এক এক করে সবকিছু বলে দিল। আমাদের বোকামির জন্য আজ তোর জীবনটা আরো একবার নষ্ট হয়ে গেল বাবা। আমরা বাবা মা হয়ে কেমন করে নিজের সন্তানকে বিক্রি করে দিলাম। আব্বা, তোমরা বোকা বলে ঠকেছ, কিন্তু এই সমাজে অনেক চালাক মানুষও কিন্তু চাকরি আর টাকার লোভে তাদের ছেলেকে বিক্রি করে দেয়। আমাদেরকে ভুল বুঝিস না বাবা, আমরা তো মূর্খ, আর এত সবের কি জানি আমরা। তাছাড়া ওর বাবাকে দেখে তো ভালো মানুষই মনে হলো। ওদের এখানের কম বেশি সবাই ভালো আব্বা, তুমি চিন্তা করো না। একটা বছরেরই তো ব্যাপার, তো সবকিছু সয়ে নিব আমি। যে ছেলেকে কোনো কাজ করতে দেয়নি, সেই ছেলেকে আবার অন্যের বাসায় চাকরের মতো খাটতে হবে। গরিব মানুষ তো বড় লোকদের কাজ করে দেওয়ার জন্য জন্ম নেয়। আমি তো আর কোনো বড় ঘরের ছেলে না, তাই আমি এসব করতে পারবো। আমাদেরকে ক্ষমা করে দিস বাবা। আব্বা কি বলো এসব? শোনো, এসব কোনো ব্যাপার না। আর সারাদিন তো অফিসে কাজ করব, রাতে তো আর এসে এখানে তেমন কোনো কাজ করতে হবে না। অত সব চিন্তা করো না, শুধু একটা বছর কষ্ট করে চলো তোমরা, তারপর আমি নিজেই ফিরে আসতেছি তোমাদের বুকে। আরও কিছু কথা বলে শামীম ফোন রেখে দিল। আকাশপানে তাকিয়ে শামীম দীর্ঘশ্বাস ছাড়ল। কী সব ভেবেছিল আর কী সব হয়ে যাচ্ছে। এদিকে অনু ভার্সিটিতে যাওয়ার পর ওর দুষ্টু বন্ধু বান্ধবীগুলো অনুকে ঘিরে ধরলো। আরে এভাবে আমাকে ঘিরে ধরেছিস কেন তোরা? তার আগে বল, ফুলসজ্জার রাত কেমন কাটলো তোর? এই তোরা যা যা বলছিস তাই তাই করেছি আমি, আর আমি অয়নের আমানত, বুঝলি তোরা? তাহলে কি সত্যি বোকা শোকা ছেলে তোর নসিবে জুটেছে? তোদের মতো বান্ধবী যার আছে তার কি কোনো কিছুর আবদার অপূর্ণ হয়? শালার বেটাকে উচিত শিক্ষা দিয়েছি আমি। সকালে ঘুম থেকে উঠে একটা থাপ্পড়, আর ভার্সিটি আসার আগে আর একটা থাপ্পড় দিয়েছি। অনু, হাজার হোক বেচারা তোর স্বামী, তার সাথে এমন ব্যবহার তুই করতে পারিস না। যদি পরে তোর কোনো ক্ষতি করার চেষ্টা করে সে? পারবে না আমার কোনো ক্ষতি করতে, বরং আমার কথা মতো তাকে 1 বছর চলতে হবে। এই অনু, অয়ন ভাইয়া যদি এই বিয়ের বিষয়টা জেনে যায় তখন কি হবে? তোরা যদি কেউ কিছু না জানাস তাহলে জানবে কেমন করে? আর তোদের কাছে আমার অনুরোধ, কেউ তোরা অয়নকে কিছু বলবি না। আচ্ছা বলবো না, কিন্তু ভার্সিটির ক্লাস শেষে আমরা সবাই আজকে ডিস্কোতে যাব। বাসায় তো জলদি যেতে বলেছে ভাবি আমাকে, দেরি করে গেলে সমস্যা হতে পারে আমার। শোন, বলবি তোর বোকা জামাইয়ের কাছ থেকে তুই অনুমতি নিয়েছিস। আরে এটা তো মনে ছিল না।
তার চেয়ে এক কাজ করি, বাসে ফোন করে বাপিকে বলি ছোট লোকটাকে ভার্সিটি পাঠিয়ে দিতে, তাহলে সে আমার সাথে থাকলে কোনো সমস্যা হবে না। এই তো বান্ধবী, তোর মাথায় অনেক বুদ্ধি আছে। অনু ফোন বের করে ওর বাপিকে ফোন করে বলল ভার্সিটির ক্লাস শেষ হওয়ার আগে যেন শামীমকে ভার্সিটি পাঠিয়ে দেয়। তাতে আরও একটা মিথ্যা কথা প্লাস করলো, সবার সাথে নাকি অনু শামীমকে পরিচয় করিয়ে দিবে। অনুর বাবা নিজের মেয়ের মুখে এমন কথা শুনে অনেক খুশি হলো, আর তিনি শামীমকে ভার্সিটি যেতে বলল। অনুর বাবার কথা মতো শামীম অনুর ভার্সিটি চলে যায়। ভার্সিটি গিয়ে শামীম অনেকক্ষণ অপেক্ষা করার পর অনু বের হয়ে আসে। অনুর সাথে তার বন্ধু বান্ধবী তারাও আসে। তাহলে এসে গেছিস তুই, ভালো করেছিস। অনু, কে রে এই ছেলেটা? আরে, যার সাথে মাত্র কাগজ কলমে বিয়ে হয়েছে সে। বুঝতে পেরেছি। এই শোন, আমরা সবাই ডিস্কোতে যাব, তুই আমাদের সাথে থাকবি বডিগার্ডের মতো, বুঝেছিস? ডিস্কোতে কেন যাবেন? দেখেন, এসবে যাওয়া আপনার ঠিক হবে না, আর এসব জায়গায় ভদ্র পরিবারের মেয়েরা যায় না। শামীমের কথা শেষ হওয়ার আগেই ঠাস করে শামীমের গালে দুটো থাপ্পড় বসিয়ে দিল অনু। ওই ছোট লোক, তার মানে আমি অভদ্র পরিবারের মেয়ে, আমি খারাপ মেয়ে, সেটা বলতে চাচ্ছিস? না, আমি সেটা বলি নাই। এইসব জায়গায় না যাওয়াই ভালো। এখানে অনেক বাজে ছেলে থাকে, তারা মেয়েদের সাথে অনেক অশ্লীল আচরণ করে। এসব কমন বিষয়, তুই হলি ছোট লোক, এইসব বিষয় তুই কি জানিস? আমরা সবাই বড় পরিবারের সন্তান, এসব আমাদের কাছে কিছুই না। আপনাদের কাছে হয়তো বা এসব কিছুই না, কিন্তু আমার কাছে অনেক কিছু। আপনি আমাদের দুজনের বিষয়টা মানেন বা না মানেন, আমি তো মানি। আপনি আমার স্ত্রী, আর আমি চাই না ওসব বাজে জায়গায় গিয়ে আমার স্ত্রী। দেখি অনেক সাহস বেড়ে গেছে। এই, কে তোর স্ত্রী? যেখানে আমার পায়ের নখের সমান যোগ্যতা নেই তোর, সেখানে আমি কেন তোর স্ত্রী হতে যাব? আর এটা ভুলে যাস না, আমি অন্য কারো আমানত। দেখেন মিস অনু, আমানত আপনি আমার, অন্য কারো আমানত হতে যাবেন কেন? আমি আপনার স্বামী, আর আপনার সব কিছু হেফাজত করার দায়িত্ব আমার, এবং নিজের সম্মানটা শুধু আমার জন্যই তুলে রাখবেন, অন্য কারোর জন্য নয়। স্বামী স্ত্রীর সম্পর্ক পৃথিবীর শ্রেষ্ঠ সম্পর্ক। ওই, বেশি বকবক করবি না, আর আমার কাছে স্বামীর অধিকার ফলাতে আসিস না। তোরা বাবা ছেলে মা আমাদের ধন সম্পদ দেখেই তো আমাদের পেছনে লেগেছিস। তোর মতো ছেলের সাথে রাস্তার মেয়েদের মানাই, আর এত বড় বড় লেকচার আমাকে দিবি না, বুঝলি? বেশি বাড়াবাড়ি করবি তো নিজের ফাঁদে নিজেই মরবি। অনু, এই ছেলেটাকে আমার মোটেও পছন্দ হলো না। দেখছিস কিভাবে তোর সাথে কথা বলে? এর থেকে তো অয়ন ভাই অনেক ভালো। এই যে হাতির চামচা, শুনেন, আপনাদের পছন্দ হতে চাই না আমি, কারণ আমার ঘরে বউ আছে, তার পছন্দ হলেই হলো। কি বললি তুই? আমি হাতি আর ওরা আমার চামচা, আর তোর ঘরের বউ আমি নই, তোকে স্বামী হিসেবে মানি না আমি। শুনেন মিস অনু, কিভাবে আপনার মনে ভালোবাসা সৃষ্টি করতে হয় সেটা আমার জানা আছে, আর আমি বারবার বলবো, আপনি আমার বিয়ে করা ঘরের বউ। অনু এবার রেগে গিয়ে যেই না শামীমকে মারতে যাবে, অমনি শামীম অনুর হাতটা খপ করে ধরে ফেলল। আহা, এই ভুলটার করার চেষ্টা করবেন না মিস অনু, তাহলে পাল্টা জবাব আমিও দিতে জানি, কিন্তু তা আমি করব না, কারণ বউকে ঘরের ভিতরে ভালোবাসা দিব, আর ঘরের ভিতরে শাসন করব। তোর সাহস থেকে আমি অবাক হচ্ছি। ভুলে যাস না, তুই আর তোর বাবা মা আমার হাতে কিন্তু বন্দি আছিস। বেশি পাকনামি করলে নসিবের দুঃখ আছে বলে দিলাম। শামীম এবার আর কোনো কথা বলতে পারলো না, নিজে থেকে এবার সরে আসলো সে। এই একটা জায়গায় সে বন্দি। শামীম চায় না তার কোনো ভুলের মাসুল তার বাবা মা দিক। অনু, তোর এই বডিগার্ড কিন্তু আমাদেরকেও অনেক অপমান করলো। তোরা কোনো চিন্তা করিস না, এর প্রতিশোধ নিয়েই ছাড়বো। এবার চল, ডিস্কোতে যাব আমরা। সবাই অনুর গাড়িতে উঠল, আর অনু নিজেই গাড়ি চালাতে থাকলো। শামীম অবশ্য অনুর পাশের সিটেই বসেছে। সবাই মিলে ডিস্কোতে চলে আসলো। ডিস্কোতে ডিজে গানের তালে সবাই নাচানাচি করতে থাকলো। অনুর সাথে কিছু বাইরের বড়লোক বাবার ছেলেরাও নাচানাচি করতেছে। তা দেখে শামীমের খুব রাগ হচ্ছে, কিন্তু শামীম দেখেও কোনো বাধা দিতে পারতেছে না। ছেলেগুলো বারবার অনুর শরীরে খারাপভাবে স্পর্শ করেই যাচ্ছে, আর সে অনু ছেলেগুলোকে বাধা না দিয়ে বরং নিজেই ওদের গায়ে পড়ে নাচতেছে। এসব সহ্য করতে না পেরে শামীম অনুর কাছে গিয়ে অনুকে ওদের কাছ থেকে টেনে দূরে সরিয়ে আনলো। অনু রেগে গিয়ে ঠাস ঠাস করে শামীমের গালে দুটো থাপ্পড় বসিয়ে দিল। সাথে সাথে ডিস্কোর মিউজিক বন্ধ হয়ে গেল। এই বডিগার্ড, আমার মন যা চায় তাই করব, তুই বাধা দেওয়ার কে? হে বেবি, এইসব বডিগার্ড সাথে করে নিয়ে আসো কেন শুনি? ভাবলাম কোথায় একটু মজা করব, কিন্তু এই সালার জন্য তো হলো না। তোমরা ওদিকে গিয়ে এনজয় করো, আমি ছোট লোকটাকে উচিত শিক্ষা দিয়ে তোমাদের কাছে আসতেছি। অনু,
ভার্সিটিতেও এই ছোট লোকটা আমাদেরকে অপমান করলো, আর এখানে এসেও দেখ সব আনন্দ মাটি করে দিল। তুই যে আমাদেরকে ডেকে এনে এইভাবে অপমান করবি তা জানা ছিল না। এই ছোট লোক, দিলি তো সবার আনন্দ মাটি করে, দিলি তো আমার সম্মান নষ্ট করে। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। হ্যাঁ, তোকে ক্ষমা করব, এক শর্তে। কি শর্ত? তোর গায়ের শার্ট খুলে আমার সব বান্ধবীদের পায়ের জুতো পরিষ্কার করে দিবি, আর তা যদি না করিস তাহলে বুঝতেই পারছিস কি করতে পারি আমি। শামীম আর কোনো কথা না বলে শার্ট খুলে হাঁটু গেড়ে বসে মাথা নিচু করে অনুর বান্ধবীগুলোর পায়ের জুতা মুছে দিতে থাকলো। সেখানে থাকা সবাই হো হো করে হাসতেছে এই দৃশ্য দেখে। নিজের বাবা মাকে ভালো রাখার জন্য শামীম সব করতে পারে, আর আল্লাহ অহংকারীর অহংকার খুব দ্রুত শেষ করে দেয়। একটু ধৈর্য আর সহ্য করতে হবে। নে এবার ওঠ, আর শার্ট দিয়ে এবার তোর মুখটা পরিষ্কার করে ফেল। শামীম কোনো কথা না বলে কান্নামাখা মুখটা সেই শার্ট দিয়ে নিজেই মুখটা মুছল। বুঝলি তো ছোট লোক, আমাদের বান্ধবী আমাদের সব কথা মেনে চলে, আর তুই কিনা ভার্সিটিতে আমাদেরকে বলছিস চামচা। আজকের ঘটনা যদি তোর মনে থাকে তাহলে জীবনে আর এমন ভুল করার সাহস পাবে না সে। চল এবার একটু ড্রিঙ্ক করি, অনেকদিন ড্রিঙ্ক করি না। অনু আর ওর বান্ধবীগুলো চেয়ারে বসে ড্রিঙ্ক করতে থাকলো। অনুর এক হাতে মদের বোতল, অন্য হাতে সেই দামি ব্র্যান্ডের সিগারেট। এসব দেখেও শামীম কোনো কিছু বলে না। কারো ভালো করতে যখন যাবেন দেখবেন সে ব্যক্তিটা আপনাকে অপমান করবে, তার চেয়ে এটাই ভালো চুপচাপ সব কিছু দেখে যাওয়া। ড্রিঙ্ক করা শেষে অনু শামীমের কাছে আসলো, কিন্তু মজার বিষয় হচ্ছে অনু কোনো মাতলাবিং করতেছে না। শামীমের কাছে অনু এসে বলল, এই বাসায় বলবি না আমি ড্রিঙ্ক করেছি। আমি বাসায় যা যা বলবো তুই শুধু মাথা নেড়ে হ্যাঁ উত্তর দিবি। আচ্ছা তাই হবে, আপনি যা বলবেন। কি রে, এমন করে কি দেখতেছিস? কোনো মাতলামি করছি না তাই তো? আসলে নেশা করার যেমন জিনিস আছে, নেশা কাটানোরও জিনিস আছে। আর আমি আগে থেকে ড্রিঙ্ক করি, বাসায় যেতে ধরে না পড়ে, তাই নেশা কাটানোর জিনিসও খাই। একটা কথা বলি, রাগ করবেন না তো? বল। এসব নেশা করা ভালো না। আপনি তো আমাকে স্বামী হিসেবে মানেন না, কিন্তু অয়ন কি যেন নাম, তাকে তো ভালোবাসেন। অন্তত তার কথা ভেবে এসব বাদ দেন। তাকে নিয়ে অনন্তকাল বেঁচে থাকেন, তার সাথে অনেক বছর ঘর সংসার করেন। এসব খেয়ে কেন নিজের শরীরের ক্ষতি ডেকে আনতেছেন? আর এসব ড্রিঙ্ক করা তোমায় অয়ন শিখিয়েছে। এটাও বলেছে সে দুনিয়াটা দুদিনের, খাও দাও মজ মস্তি করো, মরে গেলে এসব করার সুযোগ পাবে না। আর আমি অয়নের পারমিশন নিয়ে এসব খাই, বুঝলে তুই? সে যদি সত্যি আপনাকে একটু হলেও ভালোবেসে থাকে তাহলে কখনো এসব করতে বলবো না, বরং মানা করতো। তার মানে বলতে চাস অয়ন আমাকে ভালোবাসে না? তুই কি মনে করেছিস অয়নের বিষয়ে আমাকে উল্টো পাল্টা বোঝাবি আর আমি মেনে নিব? তোর এসব আজাইরা কথা শুনে অয়নকে ভুলে গিয়ে তোকে আপন করে নিব? আমাদের মতো বড় ঘরের মেয়েরা শুধু বড় ঘরের ছেলেদের জীবন সঙ্গী হয়, কোনো ছোট লোকের না। সরি, নিজের অবস্থানের কথাটা ভুলে গিয়েছিলাম। এবার কি বাসায় যাবেন নাকি আরো গান নাচ করবেন? এই তো এবার বুঝেছিস। না আর এখানে থাকবো না, এবার চল বাসায় যাব। এই তোরা সবাই থাক, আমি বাসায় গেলাম। অনু শামীমকে সাথে নিয়ে বাসায় ঢুকলো। বাসায় গিয়েই অনু ওর আব্বুর সামনে পড়লো। অনু, তোকে না বলেছি দ্রুত বাসায় আসবি? পাপি, আসলে আমি... এখন তোর বিয়ে হয়েছে, নিশ্চয়ই এখন তোর বাইরে থাকাটা মোটেও মানাবে না। বাপি, বাসা আসতে চাইলাম তো, কিন্তু তোমার জামাই বললো নতুন বিয়ে করেছি, চলো দুজনের শহরটা ঘুরে দেখি। আর আজ বাসায় খাবো না, বাইরে খেয়ে বের হব। বাবাজি, অনু যা বললো তা কি সত্যি? শামীম শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। শামীমের শালিগুলো বুঝতে পারলো অনু যা বলছে সব মিথ্যা, তাই তারা অনুর বাবাকে বলতে যাবে, ঠিক তখনই শামীম আঙ্গুল ঠোঁটে দিয়ে ওদের না করে দিল। অনু, তোরা রুমে যা, গিয়ে ফ্রেশ হয়ে নিচে আয়। আমি আর খাবো না বাপে, তোমার জামাই মনে হয় খাবে, আমি একটু রেস্ট নিব। অনু আর কোনো কথা না বলে দ্রুত তার নিজের রুমে চলে গেল। শামীমের শালিগুলো শামীমকে টেনে একটু দূরে নিয়ে গেল। দুলা ভাই, আপনি আমাদের থামতে বললেন কেন? আমরা চাচুকে সব সত্যি বলেই দিতাম। সময় হলে দোষী তার নিজের ভুল নিজেই স্বীকার করে নেবে। আমার কারণে কেন তোমরা তোমাদের আপুর কাছে শত্রু হবে? আপু যে দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, এটা তো চাচুকে জানানো দরকার আমাদের। আর তাছাড়া খালু তো আর জানে না তার ছোট মেয়ে কত ভালো। এই বাসার সব মানুষই সব দিক দিয়ে পারফেক্ট, শুধু অনু আপু বাদ দিয়ে। হাতের 5 আঙ্গুল যেমন সমান নয়, তেমনি সব মানুষও ভালো হয়।
জীবন চলার পথে যতক্ষণ না মানুষ খুব বড় ধাক্কা খায় ততক্ষণ মানুষ ভালো হয় না। চলেন দুলাভাই, ফ্রেশ হয়ে খেতে বসবেন আমাদের সাথে। তার আগে আমাকে একটু সাহায্য করবে তোমরা? কি করতে হবে সেটা বলুন দুলাভাই। না মানে একটা বালিশ, একটা কম্বল আর ফ্লোরে বিছানার মতো কিছু দিলে ঘুমাতে পারতাম রাতে। তার মানে কাল সারা রাত আপনি ঘুমাতে পারেন নাই? আপু এতটা খারাপ জানতাম না তো। আরে ওসব কথা রাখো, এখন বলো দিতে পারবে কিনা। আচ্ছা, সবাই খেয়ে যখন নিজেদের রুমে চলে যাবে তখন আমি গিয়ে দিয়ে আসবো। শামীম ওদের রুমে গিয়ে ফ্রেশ হয়ে সবার সাথে খেতে বসলো। আজও খাবার টেবিলে সবাই একসাথে খেতে বসেছে। অনুর মা নিজ হাতে শামীমের খাবার প্লেটে ভাত তরকারি নিজে তুলে দিয়েছে। খেতে খেতে অনুর বাবা শামীমকে জিজ্ঞেস করলো, তা বাবাজি, অনুকে সাথে নিয়ে বাইরে কোথাও যাওয়ার ইচ্ছা আছে নাকি আবার অফিসে যাবে তুমি? এখন তো হাতে তেমন ছুটি নেই বাবা, ছুটি পেলে কোনো এক সময় অনুকে সাথে নিয়ে ঘুরতে যাব। দুলাভাই, শুধু কি আপুকে নিয়েই ঘুরতে যাবেন নাকি আমাদেরও সাথে নেবেন? তোমরা যদি যেতে চাও তাহলে তোমাদের সাথে কাউকে নিব। এদের কেন সাথে নিয়ে যাবে জামাই? তোমরা নতুন বিয়ে করেছো, নিজেরা আলাদা সময় পার করবে। আপনি কি যে বলেন না ফুপু আম্মা, ওরা সাথে থাকলে অনেক মজা হবে। খাওয়া শেষ করেই সবাই একটু বসে আড্ডা দিতে থাকলো। শামীম রুমে যাওয়ার সময় শালিকে ইশারা করতে কাঁথা বালিশ কম্বল নিয়ে আসতে বলল। শালিশ হাত দিয়ে শামীমকে বুঝিয়ে দিল চিন্তা করতে হবে না, সময় মতো সব পেয়ে যাবেন। শামীম বুঝতে পেরে রুমের দিকে পা বাড়ালো। রুমে ঢুকে তো শামীম অনেক অবাক হয়ে গেল। এসব করতে পারবে অনু শামীম ভাবতে পারে নাই। শামীম রুমে ঢুকে দেখে তার সমস্ত কাপড় অনু মেঝেতে ফেলে দিয়েছে। কাপড়ের ব্যাগটাও সাইডে ফেলে রেখেছে। অনু শর্ট প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি গায়ে ফোনে কার সাথে যেন হেসে হেসে কথা বলতেছে। শামীম অনুর সামনে এগিয়ে গেল। অনু শামীমকে দেখেও না দেখার ভান করে কথা বলেই চলেছে ফোনে। আমার কাপড়গুলো এভাবে ফ্লোরে ফেলে দিছেন কেন? বেবি, আমাদের বাচ্চার কাজের ছেলে রুমে এসেছে। শামীম এবার বুঝতে পারলো অনু তার বয়ফ্রেন্ড অয়নের সাথে কথা বলতেছে। তবে অনুর মুখে নিজে থেকে কাজের ছেলের কথা শুনে শামীম এবার একটু কষ্ট পেল। অনু ফোন রেখে দিল। কি হয়েছে তোর? এভাবে রুমে ঢুকে শাড়ির মতো কথা বলছিস কেন? অল্পের জন্য আমার জানটা বুঝতে পারিনি। না মানে আমার সব পোশাক এভাবে রুমে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন যে। তোকে আগেই মানা করেছি না আমার কোনো কিছু স্পর্শ করবি না? তাহলে আবার ওয়ার্ড্রবে তোর ব্যাগ রাখছিস কেন? তাই বলে ব্যাগ থেকে সব পোশাক বের করে এভাবে ফেলে দিবেন আপনি? আগুনে যে পোড়াই নাই, এটা তোর ভাগ্য, বুঝলি তুই? আল্লাহ চাইলে সময় আমারও আসবে একদিন, আর দয়া করে এসব ছোট পোশাক পরবেন না। কি এতক্ষণ তাহলে আমার শরীরের দিকে খারাপ নজরে তাকিয়েছিলি? আমি তাকাইনি, শুধু কথাটা বললাম। আর আপনি তো নিজেই শরীর দেখাচ্ছেন, আমি কি করব? অনু কিছু বলতে যাবে তার আগে কে যেন দরজায় ঠকঠক শব্দ করতেছে। শামীম বুঝতে পেরে দরজা খুলে দিল। তারপর শালির কাছ থেকে কাঁথা কবলিশ কম্বল সব নিয়ে ব্যালকনিতে গেল। ব্যালকনিতে সব রেখে শামীম আবার রুমে এসে তার কাপড় মেঝে থেকে তুলতে থাকলো। ওই ওসব তোকে কে দিল? দিল কোনো ভালো মনের মেয়ে মানুষ, সবাই তো আর আপনার মতো না। কি বলতে চাস তুই? আমি খারাপ মনের মানুষ? নিজেকে প্রশ্ন করে দেখেন, কেমন মনের মানুষ আপনি। তোকে পস্তাতে হবে এই কথার জন্য, বলে দিলাম আমি। যা খেল দেখাচ্ছেন আপনি, তাতে আর কি বাকি আছে শুনি? মুখে মুখে তো খুব তর্ক করতে জানিস দেখি, আর একটা উল্টোপাল্টা কথা বললে খবর খারাপ করে ছেড়ে দিব। আপনাকে কোনো কিছু করতে হবে না, আমি নিজেই বেলকনিতে চলে যাচ্ছি। শামীম সব কাপড় ব্যাগে ভরে ব্যালকনিতে চলে গেল। দড়িয়ার পেরেক আগে থেকেই ছিল। হাতুড় দিয়ে ব্যালকনির দুই দিকে দুইটা পেরেক মেরে দিল, কারণ দিনের বেলায় তো এখানে কাপড় রাখতে হবে। তারপর শামীম বিছানা করলো, ব্যাগটা একদিকে রাখলো। শামীম বিছানা করে শোয়ার পর অনুর ফোনের কথা শুনতে পেল। উফ জানো, আর কবে আসবে তুমি সিঙ্গাপুর থেকে? তোমাকে কাছে পাওয়ার জন্য মনটা ব্যাকুল হয়ে গেছে আমার। একা একা আর ভালো লাগে না বেবি, জলদি সব কাজ শেষ করে দেশে ফিরে আসো। তোমাকে ছাড়া আমার ভালো লাগে না বেবি। তোমাকে ভিডিও কল দে, অনেকদিন তোমাকে দেখি না আমি। আচ্ছা সমস্যা নেই, যা করতে বলবে তাই করব আমি। ফোনের অপর দিকে কি কথা হচ্ছে শামীম তা জানে না, তবে অনু যা যা বলতেছে সবকিছু শামীম শুনতে পাচ্ছে। অনেক রাত পর্যন্ত অনু অয়নের সাথে ফোনে কথা বলেছে। যাকে বিয়ে করলাম, যার স্বামী আমি, সে কিনা অন্য পরপুরুষকে কাছে পাবার জন্য ব্যাকুল।
স্বামী কেমন আছে, কি করতেছে, খেলো কি না, তার কোনো খোঁজ খবর নাই। আচ্ছা, দুনিয়ায় কি স্বামীর চেয়ে ভালোবাসার মানুষের মূল্য অনেক বেশি? আচ্ছা, স্বামী স্ত্রী ভালো চাইলে কি তার জন্য স্বামীকে অপমান করে স্ত্রী? কি জানি, হয়তো নতুন যুগ, নতুন মানুষ, মন মানসিকতা আলাদা এদের। এইসব নানা রকম কথা ভাবতে ভাবতে শামীম ঘুমিয়ে পড়ল, আর অনু তার ভালোবাসার মানুষের সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে গেল। সকালে শামীমের ঘুম ভাঙলে নিজে ফ্রেশ হয়ে নিচে এলো। আজ আর শামীম অনুকে ডাক দিল না। নিচে নাস্তা করে আবার উপরে এসে অফিসে যাওয়ার জন্য শামীম তৈরি হলো। বাসা থেকে যখন শামীম বের হবে তখন শালিগুলো শামীমের পথ আটকালো। কি হলো, এভাবে আমার পথ আটকালে কেন তোমরা? কালকে দরজার আড়াল থেকে সবকিছু শুনেছি আমরা। দুলাভাই চাইলেই তো সব বলতে পারেন চাচুকে। কালকে যতটুকু দেখলাম আর শুনলাম তাতে তো আপু অন্য কাউকে ভালোবাসে। এখন আপনি আপুর মনে জায়গা করতে পারবেন না। ওসব চিন্তা তোমাদের না, ওসব চিন্তা সব আমার। এবার বলো, তোমাদের আপুর কি ফুল পছন্দ, কি খেতে ভালোবাসে, সেসব অফিস থেকে আসার পথে নিয়ে আসবো। আপুর জবা ফুল খুব পছন্দ। আপু আইসক্রিম খেতে ভালোবাসে, আর চকলেট আপুর অনেক পছন্দের। আর তোমাদের কি কি পছন্দ বলো? আমাদের সবার জন্য ফুচকা আনলেই হবে, বুঝলেন? শামীম ওদেরকে বিদায় জানিয়ে অফিসে গেল। অফিসে 1 মাসের মধ্যে শামীম সবার মন জয় করেছে। এমনকি অন্য সবার থেকেও শামীমের কাজ খুব ভালো। কাজে কোনো রকম ফাঁকিবাজি করে না সে, মনোযোগ দিয়ে কাজ করে শামীম। অনেকে ঘুষ দিয়ে শামীমের কাছ থেকে কাজ করাতে চায়, কিন্তু শামীম ঘুষের বিনিময়ে কোনো কাজ করবে না বলে দিয়েছে। এদিক দিয়ে সবাই শামীমকে অনেক ভালোবাসে আর সবার পছন্দের। বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে শামীম, কিন্তু এতে শামীমের কোনো আফসোস নেই। শামীম এতটুকু জানে, কাজ করব, বেতন পাবো, তা দিয়ে সংসার চলবে, এটাই তো। দুপুরের লাঞ্চের সময় শামীম ফোন দিল অনুকে। আসলে অনু খেয়েছে কিনা সেটা তো জানা দরকার, আর স্বামী হিসেবে তো এটা একটা দায়িত্ব আছে তার। হতে পারে অনু শামীমকে স্বামী হিসেবে মানে না, কিন্তু শামীম তো অনুকে স্ত্রী হিসেবে মানে। ওই তুই এই অসময়ে আমাকে ফোন দিয়েছিস কেন শুনি? ফোন দিলাম, দুপুর তো হলো, কিছু কি খেয়েছেন আপনি? ওই তুই এই কথা জিজ্ঞেস করার জন্য আমাকে ফোন দিয়েছিস? তোকে কি কখনো বলেছি আমি খাই না খাই সেজন্য ফোন করে খোঁজ নিবি? না, তা বলেন নাই, কিন্তু স্বামী হিসেবে তো একটা দায়িত্ব আছে আমার, নাকি? বেশি স্বামী স্বামী করবি না, তোকে আমি স্বামী হিসেবে মানি না। আর হ্যাঁ, আমার খোঁজ খবর নেওয়ার জন্য আমার ভালোবাসার মানুষ আছে। আপনার খোঁজ খবর নেওয়ার জন্য তো কেউ আছে, আমার তো আর কেউ নাই। আপনি আমাকে স্বামী হিসেবে মানেন বা না মানেন, আমি তো আপনাকে স্ত্রী হিসেবে মানি। তাই স্বামীর দায়িত্বের দিক থেকে এসবের খোঁজ নেওয়ার অধিকার আছে আমার। স্বামীর অধিকার তোকে আমি দেইনি, সুতরাং আর কখনো এমন ভুল করবি না আমার সাথে, বলে দিলাম তোকে। এখন আর আমাকে রাগ দেখাতে হবে না, পারলে এবার নিজে কিছু খেয়ে নেন। আর ভার্সিটির ক্লাস শেষ করে বাসায় যাবেন, কোনো ছেলে বন্ধুর সাথে কোথাও ঘুরতে যাবেন না। আমি কি করব না করব তাকে তোকে বলতে হবে স্টুপিড? ফোন রাখ তুই, আর কখনো ফোন দিবি না আমাকে। শামীমও আর কোনো কথা বলল না। সত্যি বলতে যাকে বেশি ভালোবাসা দেখবেন তার কাছ থেকেই অপমানিত হবে, অভিশাপ কুড়াবেন। সত্যিকারের ভালোবাসার মূল্য সবাই দিতে জানে না। এই জগতে টাকার সাথে দেহের মিল, চেহারার সাথে দেহের মিল, কিন্তু মনের সাথে মনের অত সহজ না। শামীম দুপুরে খাবার খেয়ে আবার কাজে মন দিল। কাজ শেষ করতে করতে সন্ধ্যা হলো। অফিসে 5টার সময় ছুটি হয়েছে। শামীম সব কাজ শেষ করে অফিস থেকে বের হয়ে আগে ফুলের দোকানে গেল। সেখান থেকে 2টো জবা ফুল কিনলো, তারপর আইসক্রিম কিনলো, চকলেট কিনলো। শেষে শালিগুলোর জন্য ফুচকা নিল শামীম পার্সেল করে। ফুচকা, চকলেট, আইসক্রিম শামীম ব্যাগে লুকিয়ে নিল, আর ফুচকাগুলো হাতে নিয়ে বাসার দিকে রওনা হলো। বাসায় ঢুকে শামীম আগে শালিগুলোর হাতে ফুচকা দিয়ে রুমে গেল। রুমে ঢুকে দেখে আজও অনু অয়নের সাথে ফোনে হেসে হেসে কথা বলতেছে। শামীমকে দেখে অনু ফোন কেটে দিল। যদি আজও শামীম কোনো কথা বলে অয়ন শুনে ফেললে তাহলে তো অয়ন অনুকে সন্দেহ করবে। অনু চায় না অয়ন অনুর জীবন থেকে হারিয়ে যাক। শামীম ব্যাগ থেকে ফুল, আইসক্রিম, চকলেট বের করে অনুর সামনে ধরলো। এসব কি? আর এসব আমাকে দিচ্ছিস কেন? আপনি তো আমার বউ হন। ছোট থেকে আমার খুব ইচ্ছা বিয়ে হলে বউয়ের যেটা যেটা পছন্দ কাজ থেকে ফেরার পথে তার জন্য সব নিয়ে আসবো। আর এসব আমি ভালোবেসে আপনার জন্যই নিয়ে এসেছি।
অনু খুব রেগে শামীমের হাত থেকে সবকিছু নিল। তারপর অনুদের পোশাকও করছে না, টমিকে অনু ডাক দিল। অনুর ডাক শুনে টমি দৌড়ে এসে অনুর কোলে উঠল। অনু চকলেট আর আইসক্রিম সেই কুকুরছানাকে খেতে দিল। জবা ফুল দুটো মেঝেতে ফেলে দিয়ে পা দিয়ে কচলালো। এতে করে যেন শামীমের মনে হচ্ছে কেউ তার বুকের উপর পা তুলে দিল। তুই ভাবলে কি করে এসব আমি পছন্দ করি বলে তুই এনে দিবি আর আমি নিয়ে নিব? তোর মতো ছোট লোক আমাকে কিছু দেবে আর আমি নিব? আজ যে কাজটা করলেন তাতে করে না এই বুকের ভিতরে তীর ঢুকিয়ে দেওয়ার মতো আঘাত করলেন। আমি প্রতিদিন এসব আপনার জন্য নিয়ে আসব, দেখব কতদিন এইরকম করতে পারেন আপনি। যতদিন আনবি, যতবার আনবি, ততবার এই কুকুর ছানাকে দিয়ে ওসব খাওয়াবো আর ফুল পায়ের নিচে থাকবে। একদিন না একদিন তো এসবের জন্য পাগল করে ছেড়ে দিব আমি। আপনার ওই মনে আমি জায়গা করে নিব, কারণ আমি হলাম সত্যি আর আপনার ওই অয়ন হলো ভুল। অয়ন যত ভালো বোনের ছেলে হোক না কেন, আপনিও তাকে যতটা ভালোবাসেন না কেন, বিয়ের উপরে কোনো মজবুত সম্পর্ক থাকতে পারে না। আর আপনি সেই বিয়ে নামক পবিত্র বন্ধনে আমার সাথে আবদ্ধ আছেন। জেগে জেগে স্বপ্ন দেখাই হবে তোর। আমি যাকে ঘৃণা করে তাকে কখনো পছন্দ করি না আমি। আপনার এই ধারণাটা আমি ভুল প্রমাণ করে দিব আপনাকে। কোনো একদিন, কোনো এক সময়, কোনো এক মুহূর্তের জন্য হলেও আমি শামীমের নাম আপনার মুখে না বুকে থাকবে। এসব ভাবতে থাক তুই। 1 বছর পর তোর আর আমার ঠিকানা হবে আলাদা, বুঝতে পেরেছিস তুই? শামীম কিছু না বলে একবার ভালো করে অনুকে দেখে ব্যালকনিতে গিয়ে পোশাক চেঞ্জ করলো। তারপর বাথরুমে ঢুকে ফ্রেশ হলো। ফ্রেশ হয়ে নিচে খেতে গেল শামীম। জামাই বাবাজি, অনু আসলো না কেন? মা জানি না কেন এলো না, ওর নাকি এখনো অনেক পড়া বাকি আছে, তাই সে পড়তেছে। আচ্ছা, তাহলে তোমরা খেয়ে নাও। আমি কাজের মেয়েটাকে ওকে ডাকতে পাঠিয়ে দিই। বাবজি, অফিসে তোমার বস কেন বলো নাই তো? আবার এই কয়েকদিন যে অফিস করো নাই? না বাবা আমাকে কিছু বলে নাই, তবে যে কাজগুলো জমেছিল তা একটু বেশি সময় নিয়ে করতে হলো। শোনো বাবা, ওটা আমার বন্ধুর অফিস, এমন কোনো কাজ করবে না যাতে আমার উঁচু মাথা নিচু হয়ে যায়। আমার জন্য শুধু দোয়া করবেন বাবা, আমি যেন আপনার সম্মান ধরে রাখতে পারি। অনুর বাবা, খাবার টেবিলে কি তোমার যত সব কথা বের হয় মুখ দিয়ে? এখন কোনো কথা নয়, চুপচাপ খেয়ে তারপর বসে বসে যা যা জিজ্ঞেস করার তা তা করিও, কেমন? শামীম বা তার শ্বশুর কেউ কিছু বলল না আর চুপচাপ খেয়ে নিল। সবার খাওয়া হলে অনু নিজে একাই খেতে বসলো, কাউকে জিজ্ঞেস করলো না কেউ কিছু খেয়েছে কিনা। শামীমকে সাথে নিয়ে শালিগুলো ছাদে গেল। দুলাভাই, আপু কি সবকিছু নিয়েছে? না নেয়নি, বরং টমিকে সব দিশা খেতে। আমি নাকি ছোট লোক, আমার নিয়ে আসা জিনিস নাকি তার পছন্দ হলেও নিবে না কখনো। আপনি কি বললেন? আমি বলেছি প্রতিদিন নিয়ে আসবো, দেখবো কতদিন না খেয়ে পারেন। শোনেন দুলাভাই, আপু নীল জামা, নীল শাড়ি ছোট থেকেই খুব পছন্দ করে। কাল একবার এসব যদি নিয়ে এসে দেখেন, দেখবেন কাজ হতেও পারে। তাহলে ফুল, চকলেট, আইসক্রিমের সাথে আরো কিছু জিনিস বাড়লো, তাই তো? কেন কিনতে পারবেন না এইসব? আমি কখনো কোনো মেয়েকে এসব কিনে দেইনি, আর আমার পছন্দ খুব পচা। যতই পচা হোক, ভালোবেসে আনবেন, দেখবেন গ্রহণ করতে বাধ্য হবে। তাহলে পরবর্তী কাজের জন্য প্রস্তুতি নেই, কি বলো তোমরা সবাই? আমাদের সাপোর্ট আপনার সাথে আছে দুলাভাই, কিন্তু কাল আমাদের জন্য ফুচকা না, আইসক্রিম আর পিৎজা নিয়ে আসবেন। ঠিক আছে, আদা ঘরওয়ালিরা, তাই হবে। এবার সবাই যে যার রুমে যাও। শামীম ওদের পেছনে পেছনে ছাদ থেকে নেমে রুমে ঢুকলো। রুমে ঢুকে তো শামীম 360 ভোল্টের শক খেলো, কারণ অনু আজ একেবারে ছোট ছোট পোশাক পরেছে। এমন সব পোশাক পরেছে যে অনুর শরীরের অনেক কিছু বোঝা যাচ্ছে। শামীম তো চোখ বড় বড় করে অনুর দিকে কামনার নজরে তাকিয়ে আছে। শুধু শামীম কেন, এমন অবস্থায় যে কেউ দেখলে তার মনে কামনা জেগে উঠবে। ওই ছোট লোক, এমন করে তাকিয়ে কি দেখছিস? হ্যাঁ, এমন অপরূপ সৌন্দর্য আমি কখনো দেখি নাই। মন চাই তোমাকে বুকের মাঝে জড়িয়ে ধরে রেখে দেই আমি। আজ তো মন চাচ্ছে তোমাকে কাঁচাই খেয়ে ফেলি আমি। আমার বউ যে এত সুন্দর তা তো কখনো খেয়াল করে দেখি নাই আমি। এই কি বলছিস তুই? কই কিছু না তো, এমনি আর কি দেখতেছি। কি দেখিস অমন করে তুই? বিনা টিকিটে যা দেখাচ্ছেন তাতে তো আর চোখ বন্ধ করতে পারি না। অনু এবার নিজের শরীরের দিকে ভালো করে তাকিয়ে দেখলো।
আর সব বুঝতে পেরে দ্রুত জামা নিয়ে বাথরুমে ঢুকলো। এদিকে শামীম অনুর এমন কাণ্ড দেখে হাসতে থাকলো। মনে মনে ভাবতেছে, একবার যদি ভালোবাসার সুযোগ দিত সারা জীবন আগলে রাখতাম তাকে। যখনই এই কথাটা শামীম ভাবতে লাগলো তখনই বেঈমান মিষ্টির চেহারাটা শামীমের চোখের সামনে ভেসে উঠল। এর মাঝে অনু জামা পরে বাথরুম থেকে বের হয়ে শামীমের কাছে আসলো। আমি জানি সব পুরুষের লোভ লালসা বেশি, যখনই কোনো মেয়ে দেখে তখনই কুকুরের মতো জিভে জল ফেলে। এই যে ম্যাডাম, অন্য ছেলেরা কেমন তা আমি জানি না, কিন্তু আমি তাদের মতো না, বুঝলেন আপনি? তার মানে কি তোর কি অসুখ নাকি? নাকি তুই পুরুষ না হিজড়া? আমি সে কথা কখন বললাম? আমি বলতে চেয়েছি, আমার সামনে যদি বিনা কাপড়েও থাকেন তবুও আমি শামীম লাল শাহরুখ নিয়ে আপনার কাছে যাব না। শুধু আপনি কেন, যে কোনো মেয়ে মানুষের কাছেও যাব না। আপনি আমার বউ চাইলে জোর করে নিজের অধিকার আদায় আর পাওনা আদায় করে নিতে পারি আমি, কিন্তু আমার আব্বা মা তেমন শিক্ষা আমাকে দেয়নি, বুঝলেন? আরে যা যা, জানা আছে ছেলেদের আমার খুব ভালো করে, বুঝেছিস? সারের সামনে লাল কাপড় ধরে থাকবেন আর সার আপনাকে ছেড়ে কথা বলবে নাকি? ওই কি বলতে চাস তুই আমাকে? শুনেন, এসব পোশাক কি না পরলে হয় না আপনার? আমার নিচের রুমে যদি এসব না পরে তো বাইরে এমন পোশাক পরবো? আর আমি তো অন্য কারোর সামনে চাই না এসব পরে। আমি তো আমার কি হলো, থামলেন কেন বলুন? কিছু না, শোন, এবার থেকে রুমে ঢুকলে নখ দিয়ে ঢুকবি, বুঝলি তুই? আমি কি জানি আপনি রুমে আছেন কিনা? এই রাতে কি মানুষ রুমের বাইরে থাকে নাকি? আর তুই ভালো করে জানিস আমি রুমে আছি, তাই জেনে বুঝে তুই আজ আমাকে লজ্জায় ফেলালি। আপনার আবার লজ্জাও আছে? আগে জানি নাই তো। ওই তুই কি কানা নাকি? চোখে দেখিস না একটা জলজান্ত মেয়ে মানুষ আমি? আগে তো জানতাম আপনি অর্ধেক মেয়ে অর্ধেক ছেলে। কি বলতে চাস তুই? আমি মেয়ে মানুষ না? মেয়েদের কি নেই আমার মাঝে বল দেখি? সব তো দেখছিস, মেয়েদের সব কিছু আছে আমার শরীরে, তাহলে আমি কোনো অর্ধেক ছেলে হতে যাবো কেন? মেয়েদের মতো সবকিছুই থাকলে মেয়ে হওয়া যায় না, বুঝেছেন আপনি? না আছে লজ্জা, না পরেন মেয়েদের মতো পোশাক, আর যেরকম ভাবে সিগারেট মদ খান তাতে তো মেয়ের চেয়ে ছেলেই মনে হয় আপনাকে আমার। সিগারেট মদ নেশা করা কি শুধু ছেলেদের জন্য? মেয়েরা কি কিছুই করতে পারে না? আর মেয়েরা কেন সব ধরনের পোশাক পরতে পারবে না শুনি? কই অন্যরা পরলে সমস্যা নেই, আর আমি পরলেই ছেলে? একবার ইসলামটা ভালো করে পড়িয়েন, তাহলে বুঝবেন কেন এই কথা বলেছি আমি। আপনার সাথে আর কথা বলে রাত গভীর করতে চাই না আমি। এবার আমি ঘুমাতে গেলাম, গুড নাইট। শামীম ব্যালকনিতে চলে গেল ঘুমানোর জন্য। ইস, এভাবে যদি ভালো করে ব্যবহার করতো অনু শামীমের সাথে তাহলে কতই না ভালো হতো। কেন, প্রেম কি সবাই করে না? প্রেমে ব্যর্থ হয়ে কিংবা মানুষকে ছেড়ে অন্য মানুষকে বিয়ে করে তারা একে অপরকে কি আপন করে নেয় না? অনেকে তো একাধিক প্রেম করার পরও বিয়ের পর স্বামীকে আপন করে নেয়। শামীম কি ইচ্ছে করে গরিব হয়েছে নাকি? আজ যদি শামীম বড় ঘরের সন্তান হতো, টাকা পয়সা গাড়ি বাড়ি থাকতো, তাহলে কি তাকে এমন করে বউয়ের অপমান সহ্য করা লাগতো? এমন কষ্টে রাত পার করা লাগতো? পরের দিন সকালে শামীম নাস্তা করে অফিসের উদ্দেশ্যে বের হলো। অফিসে গিয়ে নিজের হাতে যা যা কাজ ছিল সবকিছু শামীম সেরে ফেললো। দুপুরের দিকে আজও শামীম অনুকে ফোন করলো। গতকালের মতো আজও অনু ফোনে শামীমকে অপমান করলো। সন্ধ্যার আগেই আজ অফিস ছুটি হলো। শামীম তার মেয়ে কলিগ মোমোকে ডাকলো। কি ব্যাপার শামীম ভাইয়া, আজ হঠাৎ আমাকে ডাক দিলেন যে? না মানে আমাকে একটু সাহায্য করা লাগবে আপনার। কি সাহায্য বলুন আমাকে? আমার সাথে একটু মার্কেট করতে যেতে পারবেন? হঠাৎ আপনার সাথে মার্কেটে কেন যাব? জানেন তো নতুন বিয়ে করেছি, বউয়ের পছন্দের কিছু জিনিস কিনতাম, কিন্তু আমি কখনো মেয়েদের কাপড় কিনি নাই। যে শামীম কখনো কোনো মেয়ের সাথে কথা বলে না, অফিসের কাজ নিয়ে পড়ে থাকে, সেই শামীম ভাই আজ আমাকে ডাকলো। এবার বুঝতে পেরেছি কেন ডেকেছেন আমাকে। আচ্ছা চলুন, আমারও কিছু কেনাকাটা আছে, একসাথে দুজনের কেনাকাটা হয়ে যাবে। শামীম মোমোকে সাথে নিয়ে রিকশায় করে শপিং মল গেল। সেখানে শামীম মোমোকে নীল জামা, নীল শাড়ি, নীল কাচের চুড়ি যেগুলো ভালো সেগুলো দেখে নিতে বলল। মোমো শামীমের কথা মতো নীল জামা, নীল শাড়ি, নীল কাচের চুড়ি প্রায় 30টা দোকান ঘুরে দেখে শুনে তারপর নিল। কি শামীম ভাই, চলবে তো নাকি আরও দেখতে হবে? না বাবা থাক, মানুষ কেন বলে মেয়েদের সাথে নিয়ে মার্কেটে যেতে নেই, তা আজ বুঝলাম। এখনো তো আমার কেনা বাকি আছে।
আমাকে ছেড়ে দাও, আমি আর পারবো না তোমার সাথে থাকতে। তুমি একাই সারা রাত ধরে মার্কেট করো, আমি যাই। এই জন্যই তো মানুষ বলে কারো উপকার করতে নেই। উপকারের চেয়ে ক্ষতি হলো অনেক। এত সময় লাগে নাকি কারো মার্কেট করতে? আরে বাবা, আপনার বউ যেন সব গ্রহণ করে, তার জন্য তো এতগুলো দোকান ঘুরে আপনার জন্য সব পছন্দের সব কিনে দিলাম। এইরকম সবকিছুই তো বাকি, সব দোকানেই ছিল, অযথা আমাকে নিয়ে ঘুরলে। এই জন্যই তো মেয়েরা ভালো মন্দ সব বুঝে কেনাকাটা করার সময়। চাইলে তো প্রথম দোকানে নিতে পারতাম, কারণ সেগুলো ভালো না দেখে তো নেই নাই আমি। তাহলে এখন তোমার সাথে থাকতে হবে আমার? শুধু 20 মিনিট লাগবে আমার, প্লিজ। শামীম বাধ্য হয়ে মোমোর সাথে থাকলো। 20 মিনিটের কথা বলে মোমো 1 ঘন্টা সময় লাগলো সামান্য কসমেটিক্স নিতে। শামীম বুঝতে পারে না এত টাকা নষ্ট করে এসব কেনার কি দরকার। কসমেটিক্স কি এতটাই গুরুত্বপূর্ণ? শামীম ভাই, বউকে তো ভালোবেসে এসব দিচ্ছেন, তাই বলছিলাম কি, যদি ভালোবেসে আরও কিছু একটা জিনিস দিতেন তাহলে খুব ভালো হতো। কি আবার দিতে হবে? একজোড়া রূপার পায়েল দিতে পারেন ভাবিকে। আমি নিজে তো একটা মেয়ে, সেই অভিজ্ঞতা থেকে বলতেছি। ঠিক আছে, তাহলে দেখো রূপোর পায়েল। আচ্ছা, 2 জোড়া নিলে কেন? এতক্ষণ ঘুরে ঘুরে আপনার বউয়ের জন্য কত কি দেখে শুনে কিনে দিলাম, আর তার বিনিময়ে ছোট বোন হিসেবে কি আমি একজোড়া পায়েল নিতে পারি না? ও, এবার বুঝেছি কেন 2 জোড়া আলাদা আলাদা পায়েল নিলে। আপনি দেখি খুব কিপটে মানুষ শামীম ভাই। আর বলতে হবে না, নিয়েই যখন ফেলেছো তখন কিপটে বলে আর অপমানিত করিও না। আমি বিল পেমেন্ট করতেছি, এবার চলো। শামীম সবকিছুর বিল পেমেন্ট করে মোমোকে নিয়ে বের হলো। সেখান থেকে ফুচকার দোকানে গিয়ে শামীম ফুচকা নিল, আইসক্রিম নিল, চকলেট নিল, জবা ফুল নিল। দুজনে আবারও একটা রিক্সা করে বাসার দিকে ফিরতেছে। মোমোকে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে শামীম রিক্সা করে একাই বাসায় যেতে থাকলো, মানে শ্বশুর বাড়ি। বারবার শামীম ঘড়ির দিকে দেখতেছে, আজ অনেক দেরি হয়ে গেল। এ জীবনে বেঁচে থাকলে শামীম আর মেয়েদের সাথে শপিং করতে যাবে না। বাসার সামনে এসে রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে কলিং বেল বাজাতে থাকলো। কলিং বেল শুধু শামীম বাজিয়েছে, অমনি তার শাশুড়ি এসে দরজা খুলে দিল। বাসার ভিতরে ঢুকে নেয় শামীম। সবাই কেমন শামীমকে ঘিরে ধরেছে আর নানা রকম প্রশ্ন করতেছে। শেষে শামীম শুধু বলল অফিসের কাজের খুব চাপ ছিল, তাই আসতে দেরি হলো। কোনো রকম ওনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে শামীম রুমে ঢুকলো। রুমে ঢুকে দেখে অনু নাই, তাই শামীম সব কিছু রেখে ফ্রেশ হয়ে নিচে নেমে রাতের খাবার খেয়ে আবার রুমে গেল। এবার দেখে রুমে অনু আছে, কিন্তু দেখে মনে হচ্ছে অনেক রেগে আছে। শামীম সব কিছু নিয়ে এসে অনুর সামনে ধরল। কি মনে করেছিস তুই এসব আমাকে দিবি আর আমি এসব হাসতে হাসতে নিব? আপনি আমার বউ, আর আপনার জন্য এসব আমি ভালোবেসে এসেছি। তা রিক্সায় যে মেয়েটার সাথে ছিলি সে কি তোর রক্ষিতা নাকি? অনু, এটা আমার বাসা, আমার রুম। এখানে তোর চিৎকার করা সাজে না, এখানে আমি চিৎকার করব। বাসায় এসে কি বললি? অফিসের কাজের জন্য তো দেরি হয়ে গেছে না? আরে আমি তোকে দেখতে না পারি, কিন্তু আমার বাসার সব মানুষই তোকে বিশ্বাস করে, ভরসা করে। কেমন করে পারলি ঘরে বউ রেখে আর একটা মেয়েকে সাথে করে নিয়ে শপিং করতে যেতে? আর ওই মেয়েটাকেও শপিং করে দিলি, শেষে আমার জন্য নিয়ে আসলি। কি মনে করেছিস তুই এসব আমার জন্য আনবি আর আমি তোকে মেনে নিব? যা ভাবছেন তা ঠিক নয়। আমি তো মোমোকে সাথে নিয়ে গেছি। বাহ, মেয়েটার নাম মোমো, ওয়াও। আচ্ছা, তোকে স্বামী হিসেবে না মানি, তার জন্য ঘরে বউ রেখে এসব করে বেড়াবে তুই? একটা বছর পর যা খুশি তাই করতিস কেন? আমার পরিবারের মানুষের বিশ্বাস নষ্ট করে দিলি। দেখেন, যা ভাবতেছেন সব ভুল। আমি তো আপনার জন্য এসব কেনার জন্য তাকে নিয়ে গেছি। আমি কোনোদিন কোনো মেয়ে মানুষের কাপড় কিনি নাই। আর মোমো হলো আমার অফিস কলিগ, আমাকে ভাই বলে ডাকে। তুই যা বলবি আমি তাই বিশ্বাস করব নাকি? শোন, তোর এসব জিনিস তোর মোমোকে দিস, আমার লাগবে না। আর আমি তোর মতো ছোট লোকের দেওয়া জিনিস নেব তুই ভাবলে কি করে? ওই মেয়েটা এসব জিনিস তার শরীরে রেখে তোকে দেখিয়েছে, কেমন লাগে দেখতে। আর তুই যা খুশি বললি আমি বিশ্বাস করব? তুই মেয়েটাকে সাথে নিয়ে শপিং মলে কি কি করেছিস তার সব ভিডিও আছে আমার কাছে। আমি চাইলে এখন বাবা মাকে দেখাতে পারি আর তোর আসল চেহারা সবার সামনে তুলে ধরতে পারি। ভিডিও মানে কিসের ভিডিও? এই যে দেখ, কিসের ভিডিও?
ভিডিওতে দেখা যাচ্ছে রিকশায় উঠে শামীম আর মোমো হাসতে হাসতে যাচ্ছে। তারপর শপিং মলে মোমো জামা শাড়ি নিজের শরীরে রাখতেছিল আর শামীমকে বলতেছিল কেমন লাগে। এরকম করে অনেক জামা শাড়ি মোমো দেখতেছে। এমনকি চুড়ি কিনতে গিয়েও এমন হয়েছে, পায়েল কিনতে গিয়েও ঠিক এমন হয়েছে। একজোড়া পায়েল তো মোমো পড়েছিল। কি রে, দেখছিস কি কি করেছিস তুই? সত্যি বলতে এই ভিডিওটা যে দেখবে সেই শামীমকে খারাপ মনে করবে। আর তাছাড়া শামীম তো তেমন কিছু করেও নাই। যে কেউ কাপড় কিনতে গিয়ে গায়ে দিয়ে দেখে কেমন লাগে। আর শামীম এমনিতেই মোমোকে বলেছিল আগে উপর শাড়ি বা জামা ফেলে তো দেখো কেমন লাগে, দেখি আর কি। ওসব কিছুই সত্যি, কিন্তু আমি তাকে শুধু বলেছি গায়ের উপর দাও তো কেমন লাগে, তোমার ভাবিকে মানাবে কি না। ওই, তোকে আমি স্বামী হিসেবে মানি না, জানিস না তুই? আর কেন বউ বলছিস জানিস? আমার বাবা মা তোকে অনেক বিশ্বাস করে, তার জন্য। এমন হাজারো মেয়ের সাথে তুই ঘুরলে, খেলে, শপিং করে দিলেও আমার কিচ্ছু আসে যায় না। তাহলে এসব নিলে কি সমস্যা? এসব তো আপনার পছন্দের জিনিস। আচ্ছা দে, নিতেছি আমি। শামীম সবকিছু হাসি মুখে অনুর দিকে দিল। অনুও হাসতে হাসতে সবকিছু নিল। শামীম কি জানতো অনু এরকম একটা খারাপ কাজ করে বসবে? শামীম খুশি মনে সবকিছু অনুর হাতে দিল। অনুও হাসতে হাসতে সবগুলো জিনিস নিল। সবগুলো জিনিস নেওয়ার পর অনু ডয়ার থেকে লাইটার বের করে। লাইটারের আগুন দিয়ে জামা শাড়িতে আগুন লাগিয়ে দেয়। অনুর হাতের ওপর সব জ্বলে ছাই হয়ে যাচ্ছে। শামীম বোকার মতো শুধু চেয়ে দেখতেছে। অনু এমন খারাপ কাজ করবে তা কি শামীম জানে? কি মনে করেছিস তোর সাথে একটু ভালোভাবে কথা বলেছি বলে তোরা না সবকিছু নেব আমি? তাই বলে এভাবে সব পুড়িয়ে দিবেন আপনি? তোর ভাগ্য ভালো, এখনো তোর খারাপ চেহারা কারোর সামনে তুলে ধরি না আমি। কতবার বলবো আমি তো কিছুই করি নাই খারাপ কাজ, তাহলে কেন বারবার বলতেছেন খারাপ চেহারা তুলে ধরেন নাই? কি করেছিস আর কি করিস নাই সব দেখালাম তোকে আমি। আর শোন, অন্যের পছন্দ করা কোনো কিছু আমি নেই না। এইসব কিছুই আমি পছন্দ করে নিয়েছি, অন্য কেউ কেন এসব জিনিস পছন্দ করবে বলেন? আর ওই যে পায়েল জোড়া দেখতেছেন সেটাও নিজে পছন্দ করে নিয়েছি। আর কাচের চুড়ি তো আপনার পছন্দের, তাই তো সব নিয়ে আসলাম। তোর মতো ছোট লোক আমার জন্য কোনো কিছু নিয়ে আসবে তা আমি গ্রহণ করব? এই পায়েল চুড়ি আমি এক্ষুনি। পায়েল আর চুড়িগুলো রুমের মেঝেতে জোরে আছাড় মেরে ফেলে দিল। ফুলগুলো আজও পা দিয়ে পিষলো। টমিকে ফুচকা আর চকলেটগুলো খাওয়ালো। আপনি যতবার এরকম করবেন আমি ততবার নিয়ে আসবো সব। আপনার অহংকার আমি মাটির সাথে মিশিয়ে দিব, বলে দিলাম। আমার অহংকার আমার গর্ব, তুই যতবার এসব আনবি ততবার এসব এভাবে নষ্ট করবো আমি। আমি আপনার স্বামী, মানলাম আপনি আমাকে স্বামী হিসেবে মানেন না, তাই বলে কি এসব জিনিস নেওয়া যায় না? এসব জিনিস যদি অয়ন আমাকে এনে দিত তাহলে সবকিছু আমি হাসি মুখে ভালোভাবে গ্রহণ করে নিতাম। তোর মতো ছোট লোক আমাকে এসব জিনিস দেবে আর আমি নিব? ভুলে যাবেন না, ছোট লোক হলেও আপনার স্বামী আমি। আর আপনি নিজেই আমার মতো ছোট লোককে পছন্দ করে বিয়ে করেছেন। হ্যাঁ করেছি, তাও নিজের স্বার্থে। একটা বছরের জন্য তোকে রেখেছি আমার দেহরক হিসাবে। উপস্থিত সাইনবোর্ড তুই আমার, যাতে আমার পিছনেই 100 বছর কেউ না লাগে। আর বিদেশ থেকে আসলে তোকে ডিভোর্স দিয়ে দিব আমি। বুঝলাম আপনার ভালোবাসার মানুষ আসলে আমাকে ডিভোর্স দিবেন, তাই বলে কি আমার সাথে ন্যূনতম ভালো ব্যবহার করা যায় না? আমি ছোট লোকদের দু চোখে দেখতে পারি না। আল্লাহ না করুক শেষে না এই ছোট লোককে মনের মাঝে জায়গা দেন, শেষে না এই ছোট লোককে পাগলের মতো ভালোবাসেন, শেষে না ছোট লোকের স্পর্শ কাছে যাওয়া খুব করে আশা করেন, শেষে না ছোট লোকের মতো থাকতেও পছন্দ করেন। আরে যা যা, এরকম কত শুনলাম কত দেখলাম আমি। এত অহংকার ভালো না ম্যাডাম। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমার সাথে যা অন্যায়গুলো করতেছেন সবকিছু আল্লাহ দেখতেছে। আমি আপনার কোনো ক্ষতি করি নাই, আমি আপনার সাথে কোনো অন্যায় করি নাই, তবুও বিনা দোষে বিনা কারণে আমাকে শাস্তি দিতেছেন। তোর দোষ হলো তুই গরিব, তোর দোষ হলো তুই গরিব হয়ে বড় লোকের মেয়ের সাথে জীবন পার করে দিতে চাস। হ্যাঁ আমি গরিব, তবে আপনাকে পাওয়ার কোনো আশা আমি করি নাই। স্বপ্নটা আপনাদের মতো বড়লোক মানুষ আমাকে দেখিয়েছে। কেন ম্যাডাম, গরিব বলে কি কারো ভালোবাসা পাবার আশা করতে পারি না আমি? গরিবদের আবার ভালোবাসা? তোদের জন্য রাস্তার মেয়ে আর কোনো গরিব ঘরের মেয়ে। আমাদের মতো মেয়েরা তোদের জন্য না। কখনো দেখেছিস কোনো ধনীর মেয়ে তোদের মতো ছোট লোকের ঘরের বউ হয়েছে? এসব সিনেমায় মানাই, বাস্তবে না, বুঝলি? আমি কখনো কোনোদিন বড়লোকের মেয়ে আশা করি নাই, আর আমি তা চাইও না।
আমি তো চাই গরিব ঘরে কোনো মেয়েকে, যার মনে কোনো অহংকার থাকবে না। তাহলে আমার পিছনে পড়ে আছিস কেন? আমার জন্য এত কিছু নিয়ে আসিস কেন? কেন বারবার বউ বউ করিস? কেন স্বামীর অধিকার ফলাতে চাস? কেন আমার কাছে ভালোবাসার জন্য আসিস তুই? ম্যাডাম, নিজ ইচ্ছায় আসি নাই, আপনি আর আপনার পরিবার তা করতে বাধ্য করেছে আমাকে। যেখানে বিয়েটা হয়ে গেছে সেখানে তো বউয়ের হক আদায় করতে হবে, হোক না ধনী গরিবের ছেলে মেয়ের বিয়ে। তাই বলে কি নিজের বিয়ে করা বউকে কোনো কিছু দিতে পারবো না আমি? এই যা যা, এসব লেকচার আমাকে দিস না। তোর কোনো কিছু লাগবে না আমার। তবে যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে বুঝবি আমি কি কি করতে পারি তোর সাথে। আর এসব নিয়ে এসে তোর বের করে দিব আমি। অনু আরও কিছু বলতে যাবে তার আগেই অনুর ফোন বেজে উঠল। অনুকে অয়ন ফোন করেছে। অনু শামীমকে হাতের ইশারায় তার কাছ থেকে সরে যেতে বলল। অনু ফোন কানে দিয়ে তার ভালোবাসার মানুষের সাথে কথা বলতে থাকলো। শামীম বাকি ফুচকা চকলেটগুলো নিয়ে শালিদের খেতে দিল। তারপর শামীম মন খারাপ করে ছাদে গেল। শালিরা সব বুঝতে পেরে সাথে সাথে গেল না ছাদে, কারণ এই সময় শামীমের কাছে না যাওয়াই ভালো হবে। শামীম ছাদে এসে আকাশের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিল। মিষ্টি, এসে দেখে যাও কতটা সুখে আছি আমি। তোমাকেও তো পাগলের মতো ভালোবাসতাম আমি। দেখো না মিষ্টি, অনু তার ভালোবাসার মানুষকে কতটা ভালোবাসে। নিজের ভালোবাসার মানুষকে আপন করে পেতে স্বামীর সাথে কীরকম ব্যবহার করতেছে। মিষ্টি, তুমি কি পারতে না আমার জীবনে থেকে যেতে? তোমাকে পাওয়ার জন্য তো সব কিছুই করেছি আমি। মিষ্টি, দেখো না আমার বউ আমাকে তোমার মতো করে ছোট লোক বলে। ওই মিষ্টি, একবার আমার কাছে এসে আমার কষ্টের কথাগুলো শুনে যাও না। শামীম ছাদের দেওয়ালে পিঠ ঠেকিয়ে ধীরে ধীরে বসে পড়ল। কি আর করবে শামীম, সব কিছু তো করতেছে সে। আচ্ছা, শামীম কি এতটাই খারাপ? তাকে কি সামান্য একটু ভালোবাসা যায় না কারো? আল্লাহ আমার জীবনে না আছে ভাই, না আছে বোন, না আছে কোনো আত্মীয় স্বজন, না আছে ভালোবাসার মানুষ, না আমার বিয়ে করা বউ আমাকে ভালোবাসে। হারাম থেকে পবিত্র জিনিস পর্যন্ত গেলাম, কেউ তো আমাকে ভালোবাসে না। যদি এমনই হওয়ার ছিল আমার সাথে, তাহলে কেন আমাকে দুনিয়ায় পাঠালে? হঠাৎ পেছন থেকে শামীমের শালিগুলো শামীমের কাছে এসে বলতে থাকলো, দুলাভাই যে আপনার ভালোবাসা বোঝে না, তাকে তো পস্তাতে হবেই। দুলাভাই, চিন্তা করবে না, নিরাশ হবেন না। আল্লাহর ভান্ডারে অনেক আছে। দেখবেন আল্লাহ আপনাকে একদিন এত কিছু দেবে যা স্বপ্নেও কল্পনা করতে পারেন নাই। হোক না সে আমার বোন, তাকেও একদিন আপনার থেকে বেশি কাঁদতে হবে। যারা যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের কেউ কখনো সুখী হবে না। তোমার বোন তো আমার বিয়ে করা বউ, তাহলে সে কেমন করে স্বামী রেখে পর পুরুষের সাথে ফোনে কথা বলতে পারে আর নিজের স্বামীকে সেখান থেকে চলে আসতে বলে? আপু আছে মোহের মাঝে দুলাভাই। জীবনে চলার পথে তো আপনার মতো ধাক্কা খায় নাই। যেদিন বড় সড়ো একটা ধাক্কা খাবে সেদিনই সব কিছু উপলব্ধি করতে পারবে সে। দুলাভাই, এত মেয়েদের মতো কান্না না করে কি করে আপুর মনে ভালোবাসা সৃষ্টি করা যায় আর তার অহংকার শেষ করা যায় সেসব ভাবেন তো। আর কি করবো আমি, বলো তোমরা? আহা দুলাভাই, কবি বলেছেন না, একবার না পারিলে দেখো শতবার। আর আপনি এমন কিছু করুন যখন আপনি থাকবেন না, তখন যেন সেই সব কিছু আপনার কথা আপুকে মনে করিয়ে দেয়। এত তাড়াতাড়ি জীবনের যুদ্ধে হেরে গেলে চলবে না দুলাভাই। যুদ্ধের ময়দানে যখন নেমেছেন তখন আর মৃত্যুর ভয় করলে চলবে না। আপু যতই অপমান করুক না কেন, আপনি এতে কষ্ট নেবেন না, কারণ বউটা অন্য কারণ না, বউটা হলো আপনার নিজের, বুঝলেন আপনি? অনেকে হয়তো বা বলবে আপনি কাপুরুষ, আপনি কিচ্ছু করতে জানেন না, বউ এত অপমান করে তার প্রতিবাদ করেন না, কিংবা এত কষ্ট দিতেছে তারপরেও তার পিছনে আছেন। তাদের কথা শুনবেন না। তাদেরকে বলুন খোঁজ নিয়ে দেখো, বাস্তবেও এমন বউ আছে তাদের কথা শুনে স্বামীরা ওঠবোস করে। আপনি তো সেই সব করতেছেন না। আপনি তার মনে ভালোবাসার বীজ বপন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দুলাভাই, মানুষ মুখ দিয়ে পুরো বিশ্ব কিনে নিতে পারে। তাদের বলেন তো বাস্তবে তারা ভালোবাসা পাওয়ার জন্য কি কি করে, আর নিজের ভালোবাসার মানুষের কত শত অন্যায় আবদার পূরণ করে। আপনি যে বইয়ের অহংকারের পরিণতি গল্পটা লিখেছেন, এখানে দেখবেন আপনাকে অনেক কটু কথা, গালি দেওয়া,
কিংবা অপমান করবে। তাদের বলেন তারা একটু দেখুক না, বউ করে বউর জ্বালা সহ্য করে নিজে ভালোবাসার মানুষের কথা শুনতে। শোনেন দুলা ভাই, আপনিও জীবনে কারো না কারোর সাথে প্রেম করেছেন, তাই আমি বলি কি, আপনার ভালোবাসার মানুষকে যেভাবে খুশি রাখার চেষ্টা করছেন, ভালোবাসা দিতেন, তেমন করেই অনু আপুকেও ভালোবাসা দিন, আর তার মনে আপনার নাম লিখে দিন। আমি তো সব করছি, কিন্তু তোমার আপুকে তো আমি কিছুতেই মানাতে পারতেছি না। একবার মেয়েদের মনে কারোর নাম লেখা হলে সরানো খুব মুশকিল, আর আপনি যেহেতু তার স্বামী, তার মনে আপনার নাম লেখানোর দায়িত্ব একমাত্র আপনার। সেখান থেকে শামীম আর তার শালেরা চলে আসে নিচে। শামীম ব্যালকনিতে গিয়ে শুয়ে থাকে। মনটা খুব খারাপ তার, তাই সে ফোন বের করে বাড়িতে ফোন করে। শামীম ওর বাবা মায়ের সাথে কথা বলে মনে একটু শান্তি পায়। এভাবে দিন যেতে থাকে। প্রতিদিন শামীম অনুর জন্য অফিস থেকে ফেরার পথে কিছু না কিছু নিয়ে আসে। অনুকে ভালোবাসার কথা মুখের ভাষায় না, নানা রকম জিনিসের মাধ্যমে আর নিজের শারীরিক ভাষার মাধ্যমে সে বোঝায়, কিন্তু অনু তা বোঝে না। এভাবে 6 মাস কেটে যায়। এই 6 মাসে শামীম যত টাকা আয় করেছে সবটা অনুর পিছনে ব্যয় করেছে। বুঝেন নাই তো? তাহলে বলি, যতই শ্বশুরবাড়িতে থাকুক না কেন শামীম, নিজের আর নিজের বউয়ের খাওয়া কাপড় এমনকি অনুর ভার্সিটির খরচ সব চলেছে শামীমের টাকায়। শামীম একটা টাকাও তার বাবা মাকে দেয় না, আর শামীমের বাবা মাও শামীমের টাকা চায় না। শামীম স্বামী হিসেবে তার সব দায়িত্ব পালন করেছে, কিন্তু অনু বউ হিসেবে কিছুই করতে পারে নাই। একদিন রাতে সবাই মিলে খেতে বসেছে। হঠাৎ অনু তার আব্বুকে বলতেছে, বাপি, একটা কথা বলতে চাচ্ছি, যদি কি রাগ না করতে তাহলে বলতাম। আরে রাগ করবো কেন, কি কথা বলবি? দিন হলো বিয়ে হয়েছে আমার, আর 6 মাস থেকে এখানে আছি। অনেকে অনেক ধরনের কথা বলতেছে, তাই বলছিলাম আমি আর তোমার জামাই আলাদা বাসা ভাড়া করে থাকতাম। কেন, এখানে তোদের কোনো কষ্ট হচ্ছে নাকি? বাবা তুমি থামো তো, আমি যা বলেছি ঠিক বলেছি। বিয়ের পর মেয়েরা শ্বশুর বাড়ি থাকে, সেখানে আমি আর তোমার জামাই এখানে আছি। ঠিক আছে, তোমরা যা ভালো মনে করো তাই হবে। তা কবে যেতে চাচ্ছিস তুই? বাপি, কালকে যেতে চাচ্ছি সকালে। বাসা ঠিক করে রেখেছি আমি, আর বাসায় সব কিছুই আছে। আমরা শুধু নিজেদের পোশাক সাথে করে নিব, আর কিছু না। ওখানে থাকলে কেউ আর তোমার জামাই বা আমাকে কিছু বলতে পারবে না। আর মানুষের কথা শুনে তুই আমাদেরকে ছেড়ে যাবি? বাপি, আমি তো তোমাদের সাথে দেখা করতে আসবো প্রায়, আর বাসা থেকে তোমার জামের অফিস খুব কাছে, বুঝেছো তুমি? আচ্ছা ঠিক আছে, যাও, নিজের খেয়াল রেখো, সাথে জমাইয়েরও খেয়াল রাখবি, বলে দিলাম। ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, বুঝলে তুমি বাপি? আমি সব সামলে নিব, আর তোমার জামাই তো আছেই। শামীম এসবের কিছুই বুঝলো না। হঠাৎ করে অনুর আবার কি হলো? নিজে বাসায় থাকতে চায় না, আবার নতুন বাসা ভাড়া নিছে। এসবের তো কিছুই মাথা ঢুকতেছে না শামীমের। খাওয়া শেষ করে অনুর আগেই শামীম রুমে গেল। অনু একটু পরে রুমে এসে মুচকি মুচকি হাসতে লাগলো। অবশেষে অনুর প্ল্যানে তার বাপি পা দিয়েছে। আচ্ছা, আপনি কেন আর এখানে থাকতে চাচ্ছেন না? আবার আপনি নাকি নতুন বাসাও ভাড়া নিয়েছেন। আমার মাথায় এসবের কিছুই ঢুকতেছে না। তুই হলি ছোট লোক, তোর মাথায় এসব অত সহজে ঢুকবে না। আসলে অয়নদের পরিবার আমাদের চেয়েও অনেক বড়। ওরা আমাদের সব দিক দিয়ে বড় লোক। অয়ন আমাদের সম্পর্কের কথা ওর পরিবারে জানালে কেউ মেনে নেয় না, তাই অয়ন বলেছে পালিয়ে বিয়ে করব। সেই মোতাবেক আমাকে একটা বাসা ভাড়া আগেই নিতে বলেছে। সেখানে যেহেতু অয়ন সহ থাকবো, তাই নিজের সংসার আগে থেকে সব নিজের হাতে সাজাতে চাই। আমাকে সেখানে নিয়ে যাওয়ার কারণ কি? কারণ তো সব ধীরে ধীরে বুঝতে পারবি। তার আগে একটা কথা বলি, আমি একটা মেয়ে একা একটা বাসায় থাকতে পারি নাকি? তোকে তো বিয়ে করেছি আমার দেহরক্ষী হিসেবে, এদিকে অয়নকে নাকি ওর পরিবারের সব কিছু থেকে বঞ্চিত করেছে। অয়নও সিঙ্গাপুর থেকে আসতে পারবে না 1 বছর পুরো না হলে। বা ভালোই প্ল্যান করেছেন আপনি। আর পাঠার বলি হিসেবে আমাকে বেছে নিতেছেন। সব শেষে সব দোষ আমার কাঁধে দিয়ে বেঁচে যাবেন আপনি। এই তো সবকিছু কত সহজে বুঝে গেলি তুই। জানিস তো, নিজের ভালোবাসা পেতে মানুষ সবকিছু করতে পারে। বাকি সময় যদি আমার সাথে ভালো করে কাটাতে পারিস আর আমার কথা মতো চলিস, তাহলে তোর জীবনটা টাকা দিয়ে রাঙিয়ে দেব। জুতা মেরে আর গরুদান করতে হবে না। আল্লাহ যখন সুস্থ মানুষ হিসেবে তৈরি করেছে, হাত পা সব ঠিক আছে, সেখানে নিজে ইনকাম করে খেতে পারবো আমি।
শামীম আর কিছু না বলে ব্যালকনিতে চলে গেল ঘুমানোর জন্য। শামীম জানে সামনে তার জন্য কি কি অপেক্ষা করতেছে। দিন যতই যাচ্ছে শামীম যেন ততই হতাশ হয়ে যাচ্ছে। অনু আসলে কি করতে চাচ্ছে, কেনই বা এমন সিদ্ধান্ত সে নিয়েছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবাই নাস্তা করলো। অনু রুমে ঢুকে তার সব প্রয়োজনীয় সবকিছু ব্যাগে ভরা শুরু করে দিল। শামীমের তো সবকিছু আগে থেকে গোছানো আছে, তবুও যেগুলো বাইরে শুকাতে দিয়েছিল সেগুলো শামীম ব্যাগে নিল। সবকিছু নিয়ে অনু আর শামীম বাইরে বের হলো। অনু এক এক করে সবার কাছ থেকে বিদায় নিতেছে, শামীমও সবার কাছ থেকে বিদায় নিল। কম বেশি সবার চোখের কোণে জল। একটা বাসায় এতদিন থেকে সবাই একসাথে ছিল, আর আজ দুজন চলে যাচ্ছে অন্য কোথাও। মন তো একটু খারাপ হবেই সবার। অনু ওর বাপিকে বলে তার নিজের চালানো কারটা নিয়েছে, কারণ কারে করে বাসায় যাওয়া, ভার্সিটি যাওয়া, কোথাও ঘুরতে বের হওয়া লাগে, তার জন্য সে কারটা নিল। অনু ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাতে থাকলো। প্রায় ঘন্টাখানেক পর অনু ঠিক করা বাসায় চলে আসলো তারা। গাড়ি থেকে নেমে যে যার ব্যাগ সাথে নিয়ে বাসায় ঢুকলো। ওই যে ডান দিকের রুমটা আমার, আর বাম দিকের রুমটা তোর। আমার রুমে তো ব্যালকনিতে ছিলি, এখানে তোকে আর অন্য কোথাও থাকতে হবে না, নিজের রুমে থাকবি। ধন্যবাদ আপনাকে। শোন, ধন্যবাদ আমার লাগবে না। এই বাসার সব কাজ তোকেই করতে হবে, আমি করতে পারবো না। মানে কি কাজ করতে হবে আমার? তেমন কিছু না, ঘর মোছা, আমার কাপড় ধুয়ে দেওয়া, আর সকালের নাস্তা তৈরি করা এবং রাতের খাবার বানানো তোকেই করতে হবে। দুপুরে তো বাইরে থাকবো, তাই বাইরে দুপুরের খাবার খাবো। অফিস করে এসে নিজের ক্লান্তি দূর না করে আমি রান্না করব, এত কাজ একাই পারবো না আমি। দরকার হলে কাজের মেয়ে রাখবো আমি। কাজের মেয়ে যে রাখতে চাচ্ছিস, তার বেতন কি করে দিবি? আমি চাকরি করে যা বেতন পাই তা দিয়ে পুরো মাস চলে যাবে, আর একটা কাজের মেয়েও রাখতে পারবো আমি। এই একরুপি বাবার বাসায় নাই, বুঝলি? আমাকে প্রতিদিন হাত খরচের টাকা দিতে হবে। প্রতি সপ্তাহে শপিং করা লাগে আমার। মাঝে মাঝে আমার বন্ধু বান্ধবীদেরকে নিয়ে পার্টি দিই আমি। এত সব টাকা আমি দিতে পারবো না। চাকরিটা আমার বাপই নিয়ে দিয়েছে তোকে, সুতরাং যে বেতন পাবে সব আমার পিছনে ব্যয় করবি। এখানে তোর কোনো কথা বলা চলবে না, বুঝলি তুই? আর মাত্র কয়েকটা মাস, ঠিক আছে, সব সহ্য করে নিব আমি। তবে মনে রাখবেন, একদিন আমার মতো আপনাকেও খুব কষ্ট করতে হবে, সেদিন বুঝবেন অপরের কষ্টটা কি। শামীম সবকিছুর জবাব দিতে পারত, কিন্তু দিবে না। শামীম চায় এসব করেও যদি অনুর মনে একটু জায়গা করা যায়। প্রতিদিন সকালে অনুর জন্য চা বানানো, নাস্তা তৈরি করে টেবিলে রাখা, অনুর ময়লা পোশাকগুলো ধুয়ে দেওয়া, বাসা পরিষ্কার করা, রাতের খাবার বানানো, সব কিছু শামীম প্রতিদিন করে। অফিসে থাকলেও প্রতিদিন অনুর খোঁজ খবর রাখে শামীম। অনুর হাত খরচের টাকা, শপিং করার টাকা, ঘুরতে যাওয়ার টাকা, সব কিছু শামীম অনেক কষ্ট করে দেয়। মাঝে মাঝে অফিসে বাড়তি কাজও করে এই অনুর চাহিদা মেটানোর জন্য। নতুন বাসায় আসার পর থেকে অনু এখন প্রায় রাত করে বাসায় ফিরে, তাও আবার নেশা করে। শহরের মেয়েরা বুঝি এমনই হয়, মানে পুরো শরীরে বুঝি অহংকারে ভরা তাগেদের। একদিন রাতে অনু বৃষ্টির মধ্যে ভিজে বাসায় ফিরে। হঠাৎ রাতে অনুর রুম থেকে কিছু আওয়াজ শুনতে পায় শামীম। তাই শামীম রুম থেকে বের হয়ে অনুর রুমের দরজার কাছে গিয়ে দেখে দরজা খোলা, আর অনু রুমের মেঝেতে পড়ে কাঁপতেছে আর মৃদু কথা বলতেছে। শামীম গিয়ে অনুর কপালে হাত রেখে দেখে অনুর পুরো শরীর জ্বরে কাঁপতেছে, আর অনুর শরীরে ভেজা পোশাক। তাই শামীম পাশের বাসার এক ভাবিকে ডেকে এনে অনুর শরীরের ভেজা পোশাক পাল্টে নেয়। তারপর সারা রাত শামীম অনুর কপালে জলপট্টি দেয়। রাতে হঠাৎ করে অনুর জ্বর খুব বেড়ে যায়। শামীম সাথে সাথে ডাক্তারকে ফোন করে সব বলে। ডাক্তার বলে, এত রাতে ফার্মেসি বন্ধ, আর আপনি যেহেতু তার স্বামী, তাই আপনার শরীরের তাপ তাকে দেন, মানে তাকে জড়িয়ে ধরে ঘুমান, দেখবেন জ্বর কমে যাবে। সেই অনুযায়ী শামীম অনুকে জড়িয়ে ধরে থাকে। অনুও শামীমকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। এ প্রথম কোনো মেয়েকে জড়িয়ে একই বিছানায় আছে শামীম। শামীমের ভিতরে চাহিদা বেড়ে যায়, কিন্তু শামীম কোনো রকম নিজেকে কন্ট্রোল রেখে এইভাবে কখন যে ঘুমিয়ে যায় সেটা শামীম বলতে পারে না। হঠাৎ অনুর কান্নার শব্দে শামীমের ঘুম ভেঙে যায়। কি হলো, এইভাবে কান্না করতেছেন কেন? তোকে খুব ভালো মনে করেছিলাম, কিন্তু তুই এতটা খারাপ তা জানা ছিল না আমার। আরে আমি আবার কি করলাম? কি করিসনি সেটা বল। একা একটা মেয়েকে পেয়ে তার সবটুকু সম্মান এভাবে কেড়ে নিতে পারলি তুই? বিশ্বাস করেন আমি কোনো কিছু করি নাই রাতে আপনার। ঠাস ঠাস করে শামীমের গালে থাপ্পড় বসিয়ে দিল অনু। যদি কিছু নাই করিস তাহলে আমার শরীরের পোশাকগুলো কোথায়? এইভাবে কে পরিয়ে দিয়েছে আমাকে?